ওয়ার্ডপ্রেস কি? তো ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত একটা সিএমএস। ওকে, একটা সিএমএস। তো সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, রাইট? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এরকম ওয়ার্ল্ডে অনেক অনেক সিএমএস আছে, যে সমস্ত সিএমএস দিয়ে আমরা ওয়েবসাইট বানাই ফেলতে পারি। যেমন হচ্ছে আপনার ব্লগার আছে। হ্যাঁ, ব্লগার একটা সিএমএস, গুগলের নিজস্ব, যেটা এটা দিয়ে খুব সুন্দর ওয়েবসাইট বানানো যায়। তারপরে শুধু পিএসপি দিয়ে ওয়েবসাইট বানানো যায়। তারপরে পিএসপির একটা ফ্রেমওয়ার্ক, যেটাকে লারাভেল বলি আমরা, লারাভেল দিয়ে খুব সুন্দর করে ওয়েবসাইট করা যায়। ওয়েবসাইট গুলো অনেক লাইট হয়, অনেক ফাস্ট হয়। তারপরে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ওয়েবসাইট বানানো সম্ভব। ম্যাজেন্টো ব্যবহার করে ওয়েবসাইট সম্ভব। অনেকে ওপেন কার্ড ব্যবহার করে, হ্যাঁ? তারপরে এছাড়াও আরো অনেক অনেক বিল্ডার টাইপের সাইট আছে, যেগুলোকে যেগুলোকে ব্যবহার করে আমরা ওয়েবসাইট বানাতে পারবো। যেমন হচ্ছে উইক্স আছে, ভিবলি আছে, হ্যাঁ? সিম্পল সিম্পল সাইট বানানোর ক্ষেত্রে এই ধরনের সিএমএস গুলো বা টেমপ্লেট গুলো ব্যবহার করে আসলে বানানো। তারপরে জুমলাও কিন্তু এক ধরনের সিএমএস, ঠিক আছে? তো প্রত্যেকটা সিএমএস ইউজ করেই আসলে ওয়েবসাইট বানানো যায়। তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ সিও এক্সপার্ট, আমাদের সমস্ত সিএমএস সম্বন্ধে ধারণা না থাকলেও অ্যাটলিস্ট মেজর সিএমএস, যে সিএমএস গুলো ব্যবহার করে মানুষ সচরাচর ওয়েবসাইট বানায় থাকে, সেই সমস্ত সিএমএস সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। যেমন প্রথমেই ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে পপুলার একটা সিএমএস। ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক বেশি ওয়েবসাইট বানানো হয়। তো আমরা যদি এই সিএমএসটাই না বুঝি, এই ওয়েবসাইটটা কিভাবে কাজ করে সেই কাজই যদি আমরা না বুঝি, তাহলে আমরা সেই ওয়েবসাইটের ভেতরে খুঁটিনাটি কিভাবে দেখবো, সেই সাইট কতটুকু অপটিমাইজ করা, সেটা আমরা কতটুকু কিভাবে বুঝবো, তাই না? তো অবশ্যই এখানে অনেক বুঝার একটা ব্যাপার আছে, যে আপনি আহ, কতটুকু টেকনিক্যাল সাইড এক্সপার্ট। কতটুকু টেকনিক্যাল সাইড এক্সপার্ট এটার উপর ডিপেন্ড করবে যে আপনি কত দ্রুত সেই সাইটটা গুগলে র্যাঙ্ক করাচ্ছেন, অথবা কত দ্রুত আপনি সেই জিনিসটা মার্কেটিং এর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তো এই জন্য প্রত্যেকটা ডিজিটাল মার্কেটারই সিএমএস সম্বন্ধে বিশদতর জ্ঞান থাকতে হবে। যেমন হচ্ছে আপনাদেরকে আমি কিন্তু ব্লগারও শিখাবো। তো এমন এমন ফেমাস টাইপের ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলো কিন্তু ব্লগার দিয়ে বানানো, বাট আপনি দেখে বুঝতে পারবেন না যে এই সাইট গুলো ব্লগারে বানানো, হ্যাঁ? যেমন আমার একটা সাইট আছে, আমি আপনাদেরকে সাইটটা দেখাই। ক্রিয়েটিভ নিলয়, ওকে, pd.blogspot.com, এটা হচ্ছে আমার সাইট, ব্লগ স্পটের সাইট, হ্যাঁ? তো দেখছেন এই ওয়েবসাইটটা কিন্তু কি দিয়ে বানানো বলেন তো? এই ওয়েবসাইটটা বানানো হচ্ছে ব্লগ স্পট দিয়ে বানানো, তাই না? তো এই যে ব্লগ স্পট দিয়ে বানানো সাইট গুলো কিন্তু অনেক সুন্দর হয় অনেক সময়, হ্যাঁ? এবং এগুলো দিয়ে ভালো ভালো সাইট বানানো হয়, হ্যাঁ? যেগুলো দেখে আসলে মনে হবে না যে এই সাইটটা ব্লগারে করা, বা এই সাইটটা একবারে ফ্রিতে খোলা, কোনো টাকা ছাড়া এইভাবে বানানো, হ্যাঁ? তো বা এখানে কোনো হোস্টিংও লাগছে না, আমাদের কোনো ডোমিনও লাগছে না, তাই না? আমরা সবকিছু এখানে বানাই ফেলতেছি। তো স্যার আমাদের এইচটিএমএল এর কোডিংটা ভালোভাবে একটু জানা লাগবে, আমাদের সিএসএস টা একটু জানা লাগবে। তো যাই হোক না কেন, সাইট যা দিয়ে বানানো হোক না কেন, সেই সাইটের হেডার থাকবেই, সেই সাইটের বডি সেকশন থাকবেই, সেই সাইটের ফুটার সেকশন থাকবেই। তো আমাদের কিন্তু এই সমস্ত সেকশন গুলো নিয়ে কাজ হবে, ঠিক আছে? প্রত্যেকটা সেকশন নিয়ে আমাদের কাজ থাকতে পারে। তো আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করব, এবং জানার চেষ্টা করব যে কোন সিএমএস দিয়ে কিভাবে কাজ করা যায়। নোট জেএস দিয়েও কিন্তু খুব ভালো ভালো সাইট বানানো সম্ভব, বুঝতে পারছেন? তারপরে সেদিন আমি আরেকটা নতুন কি জানি একটা সিএমএস দেখলাম, আহ সিএমএসটার নাম আসলে আমার মনে নাই, বাট এক ধরনের ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে হচ্ছে আপনার হেভি 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 সাইট বানানো যায়, সুন্দর সুন্দর সাইট বানানো যায়। এটা আমি পরে মনে করলে আপনাদেরকে আমি বললাম। ওকে, তো এই ওয়ার্ডপ্রেস আসলে আমাদের ভালোভাবে জানা লাগবে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, তো আমরা একটু ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ভালোভাবে জানবো, হ্যাঁ? তো ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানার জন্য আমাদের আসলে ওয়ার্ডপ্রেসের
ড্যাশবোর্ডের সাথে আমাদের পরিচিত হতে হবে। ওকে, তো আপনারা যেটা করবেন, আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেসটা মানে পিসিতে ইনস্টল দিতে পারছেন না, হ্যাঁ, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা দেখার জন্য, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কেমন হয় এটা আপনারা নিজেরা দেখার জন্য আপনারা wordpress.com এ চলে যাবেন। তো এখান থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, গেট স্টার্টেড এ ক্লিক করে। অ্যাকাউন্টটা খোলার পর এখানে জাস্ট লগ ইন করবেন। ওকে, তো আমার এখানে অ্যাকাউন্টটা খোলাই আছে, আমি wordpress.com এ লগ ইন করছি। তো আসলে এটা রাইট ওয়ে না। আমরা যে ওয়ার্ডপ্রেস এর এখন অ্যাকাউন্টটাতে ঢুকবো এটা আসলে একটা ফ্রি অ্যাকাউন্ট। তো এই ফ্রি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট থেকে আসলে কিছুই করা যায় না। আমরা যদি একটা রিয়েল ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে যাই তাহলে আমাদের ডোমেইন হোস্টিং সিপ্যানেল অনেক কিছু প্রয়োজন হবে। তো আমি ধীরে ধীরে সবই দেখাচ্ছি যে ডোমেইন হোস্টিং সিপ্যানেল কোথা থেকে পাবো, বা আমাদের যে রিয়েল ওয়ার্ডপ্রেসটা সেটা কোথা থেকে পাবো। তো আমি আপাতত প্রথমে আপনাদের একটা ফ্রি মেথড দেখাচ্ছি যেটার দ্বারা আপনারা অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেসটা ফ্রিতে ইনস্টল করে আপনারা নিজেরা ট্রাই করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনারা মাই সাইটস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটা ওয়েবসাইট নতুন খুলবেন। ওকে, একটা ওয়েবসাইট নতুন এখান থেকে খুলবেন। সুইচ সাইটে ক্লিক করলে দেখেন যে অ্যাড নিউ সাইট আছে। অ্যাড নিউ সাইটে গিয়া গিয়া আপনারা হচ্ছে একটা সাইটের নাম দিবেন। ঠিক আছে, একটা যেরকম ধরো ডোমেন দিচ্ছি dropshippingtools.home.blog, তারপরে ক্রিয়েটিভ মিলে অফিসিয়াল ডট ওয়ার্ডপ্রেস ডট কম, এটা এরকম দিচ্ছি। ঠিক এরকম একটা ডোমেইন নেবেন, ফ্রি ডোমেইন। ডোমেইনটার এক্সটেনশন হবে হচ্ছে ডট ওয়ার্ডপ্রেস ডট কম অথবা ডট হোম ডট ব্লগ। হ্যাঁ, এগুলো কিন্তু ফ্রি, কোনো টাকা লাগে না ফ্রিতে। তো যাই হোক, এরকম যখন একটা খুলে নেবেন, এটা খোলার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এখান থেকে এই যে জাস্ট ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করবেন, তাহলেই আপনাদেরকে একবারে ফ্রি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা অ্যাটলিস্ট ধারণা পাবেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা দেখতে কেমন হয়। কারণ এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা যদি আপনি চিনেন, মানে ভালো করে চিনতে পারেন, তাহলে আপনার কাছে ভবিষ্যতে ওয়ার্ডপ্রেস পানি মনে হবে। আর যদি এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা না বুঝতে পারেন, এখানে কি কি আছে এগুলো জানতে না, মানে একবারই না জানেন, তাহলে কিন্তু এটা আপনার কাছে অনেক কঠিন মনে হবে। তো আমি একটু দেখাই ওকে কি কি থাকে একটা ড্যাশবোর্ডে। তো এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এখানে প্রথমে যেগুলো দেখছেন এগুলো আসলে দরকার নেই আমাদের। দ্বিতীয়ত এটাও কিছু না, এটা থাকবে না। পোস্ট সেকশনটা আমাদের জন্য খুব জরুরি। এটা হচ্ছে সেই পোস্ট সেকশন। এখান থেকে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। আমরা এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবো। তো এই পোস্ট ক্রিয়েটের সব অপশনটা আমি কেমন বলি আপনাদের, কারণ হচ্ছে যে আমরা অনেক সময় ব্লগে পোস্ট দেখি না, আমরা ব্লগের মধ্যে যে পোস্ট গুলো দেখি এগুলো হচ্ছে সেই পোস্ট গুলোই। আমরা ব্লগের মধ্যে যে পোস্ট গুলো দেখি এগুলো হচ্ছে সেই পোস্ট গুলোই। তো এই পোস্টগুলো হচ্ছে ব্লগের পোস্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে পোস্টের ক্যাটাগরি। তো আপনি যখন পোস্টটা করবেন তখন অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে পোস্ট করতে হবে যে আমরা কোন ক্যাটাগরির মধ্যে আসলে এই পোস্টটা যাবে। যেমন আমরা একটা নিউজ পেপার সাইট যখন খুলি, নিউজ পেপার সাইটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি ডিফাইন করে দিই যে এই নিউজটা বাংলাদেশ সেকশনে যাবে, এই নিউজটা যাবে হচ্ছে আন্তর্জাতিক সেকশন, তাই না? এরকম একটা সেকশন ওয়াইজ কিন্তু আমরা আলাদাভাবে নিউজগুলোকে আমরা ভাগ করি। তো এইভাবে আমাদের এই ক্যাটাগরিটা ভাগ করে দিতে হবে। এটা হচ্ছে মিডিয়া সেকশন। আমাদের ওয়েবসাইটের যতগুলো হচ্ছে ফাইল, যত ইমেজ, যত ভিডিও বা পিডিএফ হোয়াটএভার আমরা যা কিছু এখানে আপলোড করি না কেন আমাদের ওয়েবসাইটে, সমস্ত কিছু জমা থাকবে এই একটা জায়গায়। হ্যাঁ? তো এখান থেকে আমরা যে কোনো মিডিয়া এইভাবে ক্লিক করে সেগুলোর অল্টার টেক্সট চেঞ্জ করতে পারবো, সেগুলোর ক্যাপশন চেঞ্জ করতে পারবো, এই মিডিয়ার ইউআরএল গুলো আমরা নিতে পারবো। আমাদের বিভিন্ন সময় এই মিডিয়ার ইউআরএল গুলো আমাদের প্রয়োজন হতে পারে, আমাদের এগুলো দরকার হবে। ঠিক আছে, তো আপনারা অনেকে আসলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে পারেন না, বা আপনাদের লোকাল হোস্টের প্রয়োজন হয় ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে, বিভিন্ন রকমের ঝামেলা থাকে। তো একবারে ফ্রিতে দেখেন আমি কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা দেখতে পারবো, সেটার উপায় আমি কিন্তু আপনাদের দেখাই দিলাম। ঠিক আছে, তো আপনারা এই ওয়েটা ফলো করবেন অবশ্যই। অ্যাটলিস্ট ড্যাশবোর্ডে কি আছে সেগুলো দেখতে পারবেন, কাজ কিভাবে করে এগুলো জানতে পারবেন না, ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। আচ্ছা, তো মিডিয়া সেকশনটা আশা করি বুঝছেন। নতুন কোনো ফাইল আপলোড করতে চাইলে এখান থেকে নিউ মিডিয়াতে গিয়ে আমরা এটা আপলোড করতে পারবো। এটা হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন। তো এই লিঙ্ক সেকশনের মধ্যে আমরা আমাদের সাইটের সমস্ত লিঙ্ক গুলো দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের পেজ। এই পেজ সেকশনটা আমাদের খুব জরুরি।
তো দেখেন পোস্ট আর পেজের মধ্যে তফাৎ কি? পোস্ট হচ্ছে যে আমাদের ব্লগের পোস্ট, আর পেজ হচ্ছে আমাদের সাইটের পেজগুলো, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ। ঠিক আছে? হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, তারপরে হচ্ছে আরো কত পেজ আমাদের সাইটে থাকে, আমরা সার্ভিস পেজ গুলো খুলে রাখি, বিভিন্ন রকমের পেজ থাকে। তো পেজ হচ্ছে এক জিনিস, পোস্ট হচ্ছে এক জিনিস। আমরা পেজটা যেভাবে ডিজাইন করতে পারি, পোস্টটা কিন্তু আসলে সেভাবে, হ্যাঁ আমরা ডিজাইন করতে পারবো, কিন্তু আসলে ওইটাকে আমরা পোস্টই বলবো, ওটাকে আমরা পেজ বলবো না। ঠিক আছে? সো গুগলের কাছে পেজের ভ্যালু বেশি, পোস্টের ভ্যালুর চেয়ে পেজের ভ্যালু বেশি। ঠিক আছে? তো পেজ এক জিনিস আর পোস্ট এক জিনিস, আপনার কখনোই এই দুইটা এক করবেন না। ঠিক আছে? তো পোস্ট, পেজ কি আশা করি বুঝতে পারছেন, আর পোস্ট কি সেটাও বুঝতে পারছেন। না বুঝলে আবার বলবেন, হ্যাঁ? দেখেন পোস্টের কিন্তু ক্যাটাগরি হয়, কিন্তু পেজের কি কোনো ক্যাটাগরি আছে? কোনো ক্যাটাগরি নেই। পেজের কোনো ক্যাটাগরি হয় না, কারণ পেজ, এক একটা পেজ এক এক, এক একটা ইন্ডিভিজুয়াল পেজ, এক একটা মানে স্বাধীন। ঠিক আছে? এটা হচ্ছে কমেন্ট সেকশন, হচ্ছে অ্যাপিয়ারেন্স সেকশন। অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে এগুলো দরকার নেই, আমাদের অ্যাপিয়ারেন্সটা খুব দরকার। অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের এখানে দেখেন থিম সেকশন আছে। আমরা এখানে গেলে আমাদের ওয়েবসাইটের জন্য থিম চুজ করতে পারবো। ওকে, তো দেখেন এখানে আমরা অনেক ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত ফ্রি থিম। তো আমাদের এই ওয়ার্ডপ্রেসটা যদি মানে রিয়েল ওয়ার্ডপ্রেস হতো, আমরা উপরে দেখতে পেতাম এখানে অ্যাড নিউ লেখা আছে। তো এটা যেহেতু আমাদের একবারে ফ্রি ভার্সন, একবারে বেসিক ভার্সন, সো এখানে আমরা অ্যাড নিউ দেখতে পারবো না, বাট শুধু ফিচার গুলো দেখতে পারবো। এবং এইটুকু আমরা বুঝতে পারবো যে অ্যাপিয়ারেন্সে এসে এখানে থিমসে ক্লিক করে এখান থেকে থিম চেঞ্জ করা যায়। জাস্ট এইটুকু বুঝে রাখলেই হবে, হ্যাঁ? পরবর্তীতে আমি এখনই একটু পরে আবার আপনাদেরকে একটা রিয়েল ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে লগ ইন করে দেখাচ্ছি কি কি আছে। তারপর এটা হচ্ছে কাস্টমাইজ সেকশন। এই কাস্টমাইজ সেকশন থেকে আমরা ওয়েবসাইটের টাইটেলটা চেঞ্জ করতে পারবো। দেখেন এই সাইটের টাইটেলটা হচ্ছে মাই হোম বেস্ট ড্রপশিপিং কোর্স। বাট এই টাইটেল আমরা চেঞ্জ করতে পারবো, আমরা লোগো চেঞ্জ করতে পারবো, ফ্যাব আইকন। ফ্যাব আইকন দেখেন ওয়ার্ডপ্রেসের ফ্যাব আইকন হচ্ছে ডাব্লুর মতো দেখতে, হ্যাঁ? গুগলের ফ্যাব আইকন যে শুধু জি, ফেসবুকের ফ্যাব আইকন শুধু এফ। সো এগুলোকে বলা হয় ফ্যাব আইকন। সো এই ফ্যাব আইকন গুলো আমরা চেঞ্জ করতে পারবো হচ্ছে এই কাস্টমাইজ সেকশন। তারপর এটা হচ্ছে উইজেট, উইজেট এরিয়া। উইজেট এরিয়া আসলে কি, আমরা ধরেন এখান থেকে একটা থিম আমরা একটু প্রিভিউ করে দেখি। উইজেট এরিয়ার মধ্যে আসলে মূলত ফুটার সেকশন এডিট করার অপশন থাকে। তো একটা সাইটের ফুটার সেকশন কি সেটা আর আপনাদেরকে না বললে চলবে, কারণ আপনারা আশা করি জানেন যে ফুটার সেকশন কি, আর ফুটার সেকশনের মধ্যে কি কি থাকে। এক একটা সাইটের ফুটার এক এক ভাবে ডিজাইন করা, এক একটা সাইটের ফুটার এক এক ভাবে। যেমন ধরেন এই সাইটটার যদি আমরা ফুটারটা দেখি, এটা একটা ডেমো সাইট। এই দেখছেন এইটুকু হচ্ছে ফুটার সেকশন। তো আর এগুলো হচ্ছে আমাদের মেনু, তাই না? তো এই মেনুতে আমরা পেজ গুলো দেখতে পাচ্ছি, হোম, ব্লগ এবং কন্টাক্ট, এগুলো হচ্ছে পেজ। আর এখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছি ব্লগের পোস্ট, যেগুলো হচ্ছে ব্লগের পোস্ট। ঠিক আছে? ব্লগের পোস্ট, এখানে পোস্ট শো করাইছে কিনা হয়তো, যে এখানে পোস্ট শো করায়নি। ঠিক আছে? তো আমরা এই উইজেট সেকশন, যেটা আমি বলতেছি এখন বললাম একটু আগে, উইজেট সেকশনের দ্বারা আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফুটারটা ডিজাইন করতে পারি, আমাদের মতো করে আমরা ফুটার ডিজাইন করি। যেমন ফেসবুকের ফুটারটা দেখেন, ফেসবুকে কি কোনো ফুটার আছে? ফেসবুকের আমার কোনো ফুটার নেই, তাই না? ফেসবুকের কোনো ফুটার নেই, কিন্তু আমাদের সাইটের কিন্তু ফুটার থাকবে। ইউটিউবেরও মনে হয় কোনো ফুটার এখন আর নাই, ইউটিউব ফুটারকে বাদ দিয়ে দিয়েছে। বাট আমরা সাইটগুলোতে ফুটার রাখার চেষ্টা করবো, কারণ ফুটার সেকশনটা থাকলে সাইটটা ভালো লাগে। ফেসবুক আসলে একটা ডাইনামিক সাইট, যার কারণে ওর ফুটার প্রয়োজন নেই, হ্যাঁ? আর ওদের কথা তো আলাদা, ওরা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ লেভেলের বিজনেস ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া। সো ওরা ফুটার রাখলেই কি না রাখলেই কি, ওরা সাইট যেরকম বানাবে মানুষ সেরকম ভাবেই ব্যবহার করে। আপনারা মনে হয় দেখছেন যে ফেসবুকের রিভিউ চেঞ্জ হয়ে গেছে। ফেসবুকের মনে হয় এখন যে কি লাইট ভার্সনে চলে যায় ফেসবুক লগ ইন করলে, তারপর এখান থেকে আবার আমাদের নতুন ভার্সন মানে আগের ভার্সনে ব্যাক করতে হয়। তো ফেসবুকের কিন্তু নতুন ভার্সন চলে আসছে, আমার কাছে একটু পছন্দ না। যাই হোক, তো এই অ্যাপিয়ারেন্স এর মধ্যে এসে থিম সেকশন কি, কাস্টমাইজ সেকশন কি, উইজেট সেকশন কি, তিনটা সেকশন সম্বন্ধে আমি বললাম।
চতুর্থ যে সেকশনটা সেটার নাম হচ্ছে মেনু। এটা হচ্ছে মেনু সেকশন। তো এই মেনুর দ্বারা আমরা সাইটের মেনু চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন যে এখানে আমরা মেনুগুলো দেখতে পাচ্ছি যে এখানে ঠিক এরকম এই কোন সাইডে কি কি মেনু থাকবে সেই মেনুগুলো আমরা এখান থেকে মেনু সেকশন থেকে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে এএমপি। এএমপি থেকে আসলে একটা এখানকার একটা বেসিক ফিচার। সচরাচর অন্যান্য সাইটে এভাবে এমপি থাকবে না। এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব বেসিক, এই জন্য এটার সাথে এমপিটা দিয়ে দিচ্ছে। এএমপি মানে হচ্ছে অ্যাসেলারেটেড মোবাইল পেজেস। এটা আমাদের টেকনিক্যাল এসইওর পার্টের মধ্যে আমরা যখন যাব, মেবি আপনাদের এই কোর্সের মধ্যে টেকনিক্যাল এসইওটা শেখা হবে না, কারণ আমি কোর্সের আউটলাইনটা ভাগ করে ফেলছি। সো এটা যেহেতু আমাদের একবারে বেসিক ডিজিটাল কোর্স, সো আমাদের এটার মধ্যে এসইওর আমরা সব পার্ট শিখতেছি না, আমরা স্পেসিফিক কিছু পার্ট শিখবো। তারপরে আমি এখন আপনাদের ধারণা দিয়ে রাখি, এএমপি হচ্ছে অ্যাসেলারেটেড মোবাইল পেজ। এএমপির দ্বারা আমরা একটা সাইট মোবাইলে দ্রুত যেন লোড নেয় সেটাকে ইনশিওর করতে পারি। তখন দেখবেন অনেক সময় অনেক সাইট কিন্তু আমরা মোবাইল থেকে ঢোকার পরে দেখবেন যে লোড নিচ্ছে না, অথবা মোবাইল থেকে সার্চ করলে সার্চে আসে না, খুঁজে পাওয়া যায় না। হয়তো ডেস্কটপে পাওয়া যায় কিন্তু মোবাইল থেকে সার্চ করলে পাওয়া যায় না এরকম অনেক সময়। সো এএমপিটা হচ্ছে আমাদের সেই কাজে হেল্প করে। আমাদের ওয়েবসাইটটা মোবাইল থেকে সার্চ করে যেন কেউ পায়, এবং আমাদের ওয়েবসাইটটা মোবাইল এসইওর ক্ষেত্রে আমরা যেন ভালোভাবে অপটিমাইজ করতে পারি, সেই জন্য এএমপি আমাদের প্রচুর পরিমাণে হেল্প করে। এটা এক ধরনের প্লাগইন, ঠিক আছে। তো তারপর হচ্ছে মোবাইল লেখা আছে, এটা আলাদা সেকশন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে নেক্সট সেকশন হচ্ছে প্লাগইন সেকশন। তো এই প্লাগইন সেকশন সম্বন্ধে আমাদের জানা লাগবে, কারণ এই প্লাগইন হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের গাঁথনি। এই প্লাগইনের দ্বারাই এই ওয়ার্ডপ্রেস সাইটটা মেইনটেইনস হয়, এবং এমন কোনো কিছু নাই যেটা কিনা এই প্লাগইনের দ্বারা করা যায় না। মোট কথা পুরো ওয়ার্ডপ্রেস সেকশনটাই চলে প্লাগইন দ্বারা, ঠিক আছে। তো এটা যেহেতু ফ্রি মোড, আমরা যেহেতু ফ্রি ওয়ার্ডপ্রেস সাইট চালাচ্ছি, তো আমরা এখান থেকে প্লাগইনটা ব্যবহার করতে পারবো না। আমাদের পেইড ওয়ার্ডপ্রেসে যেতে হবে এটা ব্যবহার করতে পারবো না, বা আমাদের রিয়েল ওয়ার্ডপ্রেসে যেতে হবে। তো এখানে জাস্ট দেখে রাখেন যে এটা হচ্ছে প্লাগইন সেকশন। আমরা এই সেকশন থেকে প্লাগইন অ্যাড করতে পারবো আমাদের সাইটে, এবং আমাদের সাইটে যে ধরনের চেঞ্জ চাই সে ধরনের প্লাগইনই আমরা অ্যাড করতে পারবো। সে ধরনের আপনি খুব সুন্দর একটা ওয়েবসাইট বানাইছেন, আমি এভাবে বুঝাই দিই। আপনি খুব সুন্দর একটা ওয়েবসাইট বানাচ্ছেন, ঠিক আছে। ওয়েবসাইটটা মনে করেন একটা ই কমার্স ওয়েবসাইট। আপনি প্রোডাক্ট গুলো সুন্দর করে সাজালেন, প্রোডাক্ট গুলো সুন্দর করে গুছালেন, আপনার সাইটটা দেখতে অনেক ভালো লাগছে। কিন্তু আপনার সাইটের মধ্যে এসে ভিজিটর যখন অর্ডার করতেছে, অর্ডার করার পরে পেমেন্ট করার অপশন অপশন পাচ্ছে না সে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পেমেন্ট গেটওয়ে লাগাতে হবে। পেমেন্ট গেটওয়ে দুইভাবে লাগানো যায়। একটা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে র কোড করে আপনি একবারে পুরোপুরি ভাবে নিজের মতো করে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করবেন। একটা হচ্ছে হয় আপনার পেমেন্ট গেটওয়ের জন্য প্লাগইন অ্যাড করতে হবে। বিভিন্ন প্লাগইন আছে, ফুড চেকআউট আছে, স্ট্রাইপ আছে, পেপাল আছে। বাংলাদেশের জন্য বিকাশ বিকাশ রকেটেরও অসংখ্য প্লাগইন আছে। এই প্লাগইন গুলো যখন আপনি অ্যাড করে দিবেন তখন পেমেন্ট মেথডটা আপনার সাইটের সাথে অ্যাড হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আপনি এই প্লাগইনটা অ্যাড করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইউজাররা অর্ডার করতে পারবে কিন্তু পেমেন্ট করতে পারবে না। তো প্লাগইনটা এরকম জিনিস। বা আপনি মনে করেন যে অনেক সময় অনেক ক্লিপিং পাথ সাইটের মধ্যে যাবেন, দেখবেন যে বা বিভিন্ন ই কমার্স সাইটের মধ্যে ইমেজ গুলোকে ধরলে কিন্তু কি সুন্দর জুম হয়ে দেখা যায়, যেদিকে মাউস নেবেন সেদিকেই কিন্তু জুম হয়ে যাবে। এই এই ফিচারটাও প্লাগইনের দ্বারা করা। যদি আমরা এটা প্লাগইনের দ্বারা না করতাম আমাদের অনেক কোড লেখা লাগতো, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস আসলে চলেই প্লাগইনের দ্বারা। আপনি যে কোনো সিস্টেম নতুন নিয়ে আসবেন, যে কোনো কিছু ইন্টিগ্রেট করবেন আপনার প্লাগইন ব্যবহার। ধরেন যেগুলো ট্রাভেল সাইট গুলোতে কি হয়, ট্রাভেল সাইটও কিন্তু প্লাগইনের দ্বারা চলে। সেখানে ট্যুর গুলোতে সার্চ দেওয়ার জায়গা থাকে, এখানে হোটেল ফাইন্ডিংস এর অপশন থাকে। যতক্ষণ পর্যন্ত ওই ধরনের প্লাগইন আপনি ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত ওই ধরনের ফিচার আপনি ব্যবহার করতে পারবেন। আপনি খুব সুন্দর সাইট ডিজাইন করে ফেলতে পারবেন, কিন্তু আপনি হোটেল আর দেখতে পারবেন না। সার্চ আর করতে পারবেন না, ঠিক আছে। তো প্লাগইন হচ্ছে এরকম একটা জিনিস যে প্রত্যেকটা ফিচার আলাদা আলাদা ভাবে আমরা ওয়ার্ডপ্রেসের সাথে add করতে পারবো। এটা হচ্ছে ইউজার সেকশন। তো আপনি চাইলে আপনার এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, একজন ডেভেলপারকে বা আরেকজন এক্সপার্টকে আপনি এখানে অ্যাক্সেস দিতে পারবেন। আপনার এই মূল সাইটের অ্যাক্সেসটা আপনি কারোর সাথে শেয়ার না করেও এখানে আলাদা আলাদা ভাবে আপনি অ্যাডমিন, এডিটর এভাবে ক্রিয়েট করে করে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন। তাহলে যখন তারা এসে আপনার সাইটের মধ্যে কাজ করবে
তখন আপনি চেঞ্জ গুলো দেখে বুঝতে পারবেন যে আসলে আপনার সাইটে কে কোন ধরনের চেঞ্জ নিয়ে আসতেছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে টুলস সেকশন, এটা আসলে আমাদের খুব বেশি দরকার নেই, এটা আমাদের সেটিং সেকশনে খুব জরুরি দরকার। সেটিং সেকশনের মধ্যে আমাদের জেনারেল সেটিংটা লাগবে না, আমাদের রাইটিং সেটিংটা একটু একটু দরকার আছে। আমি একটু দেখাই দিই রাইটিং সেটিং কেমন। তো রাইটিং সেটিং এর মধ্যে আমাদের জাস্ট এখানে দেখে নেবেন যে পোস্টের ডিফল্ট পোস্ট ক্যাটাগরি ঠিক আছে কিনা, ডিফল্ট পোস্টের ফরম্যাট ঠিক আছে কিনা, এই জিনিসগুলো একটু ছোট করে চেক দিয়ে দেবেন। আচ্ছা, আমার একটু কল আছে। সোহেল ভাই, আসসালাম ভাই, বলেন। হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা, এখন তো আমি ক্লাস নিচ্ছি, আপনাকে 6টার দিকে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। হুম, আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি চলে যান। আমার, না না, আপনি যান, সমস্যা নেই, আমাকে প্রাইসটা জানালেই হবে। ওকে। ফোনে ফোনে কানেক্ট থাকেন তাহলেই হবে, আমি ওইখান থেকে যাই, আপনি ওরে বলবেন যে ভাই আমাদের আরেকটা অর্ডার আছে, আমাদের আসতে দেরি হচ্ছে, এসে নিয়ে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে বলবেন যে এটা আরেকজনের দোকান, আপনার কাছে স্যাম্পল নিতে আসছে। আচ্ছা, ঠিক আছে, okay. আর লিঙ্কডইন অ্যাকাউন্ট পাঠিয়ে দিন, লিঙ্কডইন অ্যাকাউন্ট পাঠিয়ে দিন, আমি আপনাকে পেইড করে দিই। এরকম তো লিমিটেশন অনেক সময় দিয়ে দেয়, আপনি তারপর একটু পড়াশোনা করে দেখেন লাগবে। আচ্ছা, না হয় দেখবনি, দেখবনি, সমস্যা নেই, আপনি করেন আগে, দেন আগে। আর পাঠায় রাখেন, আমি বসে পড়বো না। শুধু লিঙ্কডইন অ্যাকাউন্ট, আর কিছু না। আর যে ভেরিফিকেশন যদি চায় আমি আপনাকে বলবো না। আরে এত কিছু দেওয়া লাগবে না, এত কিছু দেওয়া লাগবে না, আপনি ওদের দেন। ঠিক আছে? ওকে, ওকে। তো এখানে জাস্ট দেখে নিবেন যে এই জিনিসগুলা ঠিক আছে কিনা, এগুলো এত বেশি জরুরি না। আমাদের রিডিং সেকশনটা অনেক ইম্পর্টেন্ট। এখানে এসে আমাদের সবার প্রথমে এই জায়গাটাই ডিফাইন করে দিতে হবে যে আমাদের হোম পেজে, এই যে আমাদের যে হোম পেজটা, এই হোম পেজে আমাদের কি শো করবে। এখানে কি একটা আমার লেটেস্ট পোস্ট শো করবে, নাকি কোনো স্ট্যাটিক পেজ শো করবে, এখানটাকে ডিফাইন করে দেবেন। দেখেন আমি এখানে আমার হোম পেজটাকে ডিফাইন করে দিচ্ছি যে আমার হোম পেজে আমার হোম নামের যে পেজটা আমি ক্রিয়েট করছি বা ডিজাইন করছি, সেই পেজটা যেন ডিসপ্লে হয়। আর পোস্ট পেজের মধ্যে কোনটা হবে, পোস্ট পেজের মধ্যে আমার এখানে ব্লগটাকে আমি পোস্ট পেজ হিসেবে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। সো এই জায়গাটায় কনফার্ম রাখবেন আপনার স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজটা যেন হোম সিলেক্ট করা থাকে, আর পোস্ট পেজটাকে যেন ব্লগ বানানো থাকে, এই দুটো জিনিস সবসময় চেকে রাখবেন। ওকে। তারপরে এখানে যা আছে অ্যাজ ইউজুয়াল, এখানে কিছু দরকার নাই। তারপরে এখানে আর কিছু লাগবে না। এখানে একটা ছোট জিনিস ছিল, এটা আমাদের পেইড যে ওয়ার্ডপ্রেসটা আছে ওটার মধ্যে আছে, এখানে আসলে মনে হয় না। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে সাইট ভিজিবিলিটি। আমরা যখন সাইটটা ডিজাইন করব, হ্যাঁ, ডিজাইন করার পর সময় আমাদের সাইটটা এখানে সার্চ ইঞ্জিনকে আমরা ডিসকাভারেজ করে রাখবো, কারণ আমরা যখন এসইওর প্রথম ক্লাসগুলো শিখি তখন আমরা আহ, কি শুনছিলাম, আমরা শুনছিলাম যে সার্চ ইঞ্জিনের রোবট একটা সাইটের মধ্যে প্রত্যেকদিন ঢুকে, রাইট? সেই রোবট সাইটের মধ্যে ঢোকার পরে ওই সাইটে কতগুলো পেজ আছে, কতগুলো পোস্ট আছে, কতগুলো ইমেজ আছে, কোন কোন লিঙ্ক আছে, প্রত্যেকটা লিঙ্কের মধ্যে সেই রোবট যাবে। তো যখন সেই লিঙ্কের মধ্যে যাবে, পোস্টের মধ্যে যাবে, সেটা যদি সে ইন্ডেক্স করে ফেলে এবং ওই রকম অ্যাব্রো থ্যাব্রো অবস্থায় যদি সে ইন্ডেক্স করে, গুগলের কাছে আমাদের ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। গুগল বুঝবে যে এরা মনে হয় এরকম এরকম মানে লো কোয়ালিটির সাইট এরকম লঞ্চ করতেছে, ঠিক আছে। সো গুগলের কাছে আমাদের ইমপ্রেশনটা যেন খারাপ না হয়, এই জন্য আমাদের সাইটটা ডিজাইন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা সার্চ ইঞ্জিনের রোবটকে আমাদের সাইটে ঢোকার জন্য ডিসকারেজ করে রাখবো। যে
আমার সাইটটা এখনো কমপ্লিট হয় নাই, সো আমার সাইটে আসার দরকার নেই। আমার সাইটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা আসো। তো যখন আমার সাইটটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি জাস্ট তখন অ্যালো করে দিব, অ্যালো সার্চ ইঞ্জিনস টু ইন্ডাস্ট্রিজ সাইট। তো আমরা সাইটটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা এটাকে ডিসকাউন্ট করে রাখবো। কাউসার, আসসালাম। হ্যাঁ কাউসার, আমি বাসায় ক্লাস নিচ্ছি। হ্যাঁ আমি নিয়ে আসছি প্রোগ্রাম। ইস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন? কয়টায়? এসার পরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় কোথায়? বিলসা বিলসা। ইস, আমার যাওয়া একটু মুশকিল হয়ে যাবে নি। আচ্ছা আমি সর্বোচ্চ চেষ্টা করব। তুমি যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা আচ্ছা যাও, টেনশন নিও না, যাও যাও যাও, সমস্যা নেই। উফ, আচ্ছা কোথায় যেন ছিলাম? ও আচ্ছা, যখন আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি ডিজাইন হয়ে যাবে তখন আমরা সার্চ ইঞ্জিনকে অ্যালো করে দেব। তো আমাদের সাইটটা কমপ্লিট না হওয়া পর্যন্ত, প্রত্যেকটা পেজ ফ্রেশ ভাবে ডিজাইন না হওয়া পর্যন্ত, আমরা সাইটে কন্টেন্ট আপলোড করা না পর্যন্ত, আমরা সাইটটাকে ফাইনাল লঞ্চের উপযোগী না করে আমরা এটাকে ইন্ডেক্স করবো না। ওকে, এখানে এভাবে থাকবো। তারপর এখানে নিচের দিকে আমাদের আসলে আর কোনো কিছুই প্রয়োজন নেই, দরকার নেই। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক ড্যাশবোর্ডের ইয়ে। এবং আমরা এখন ঢুকেছিলাম একটা ফ্রি সাইটের মধ্যে। তো আমরা এটা কেটে দিচ্ছি, আমরা এখন একটা রিয়েল ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে বানাই সেই সম্বন্ধে আমরা জানবো। তো একটা সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানাই, যেটা দিয়েই বানাই, যে সিএমএস দিয়ে ডিজাইন করি না কেন, আমাদের একটা ডোমেইন প্রয়োজন হবে, একটা হোস্টিং প্রয়োজন হবে, তাই না? তো ডোমেইন কি? ডোমেইন হচ্ছে একটা নাম, তাই না? একটা নাম। আসলে ডোমেইনকে একটা নাম বললেও ভুল হবে। ডোমেইন আসলে বাস্তবিক অর্থে ডোমেইন হচ্ছে একটা আইপি। এক একটা ডোমেইন মানে এক একটা ইউনিক আইপি অ্যাড্রেস। তো এই ইউনিক আইপি অ্যাড্রেসটাকে আমরা পরবর্তীতে ডিএনএস সার্ভারের সাথে কানেক্ট করে আমরা এটাকে আহ, একটা ডোমেইনের নাম আকারে দেখতে পাই, তাই না? অথবা ওই কোম্পানিগুলো আমাদেরকে এটা নাম আকারে শো করাচ্ছে। মূলত সেটা নাম না, এটা একটা আইপি। তো এই ডোমেইনটা কেনার জন্য অসংখ্য সাইট আছে। অসংখ্য সাইট থেকে ডোমেইন কিনতে পাওয়া যায়। নেমচিপ আছে, গোডেডি আছে, নেম.কম আছে, হ্যাঁ, এরকম অনেক সাইট। তো আমরা নেমচিপটাকেই একটু চুজ করার চেষ্টা করব। কারণ হচ্ছে নেমচিপে ডোমেইনের টাইপ কস্ট একটু রিজনেবল। .কম ডোমেইনটা মাত্র $8.88। এটার সাথে আইকন ফিটা যোগ করলে হয় $9.06। তো মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা কিন্তু ডোমেইনটা পেয়ে যাচ্ছি। .নেট পাচ্ছি আমরা $12। তো একবারে যে খারাপ আসলে তা না, হ্যাঁ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেমচিপের ডোমেইন যদি আমরা কিনি, এখান থেকে আমরা খুব ভালো মানের একটা সাপোর্ট পাবো। কারণ এদের যে লাইভ সাপোর্টটা, যদি কেউ আপনারা কখনো ব্যবহার করে থাকেন, কেউ যদি কারো নেমচিপ অ্যাকাউন্ট থেকে থাকে, এখানে যে চ্যাট উইথ লাইভ পারসন, এদের লাইভ চ্যাটটা আসলে এত ভালো, বিলিভ করেন। আপনার ডোমেইনের হোস্টিং এর যে কোনো সমস্যা ইনস্ট্যান্ট সলভ করে দেবে, ইনস্ট্যান্ট সলভ করে দেবে। এবং আহ, যদি কখনো সলভ করতে দেরিও হয়, অনেক সময় ধরে কাজ করে এরা থাকবে। আমার একবার হোস্টিং এর প্রবলেম হয়েছিল। আমি আমার হোস্টিং এর যে প্রাইমারি ডোমেইনটা আছে, প্রাইমারি ডোমেইনটাকে আমি ট্রান্সফার করছিলাম। ট্রান্সফার করে আমি সেটাকে আরেকটা হোস্টিং এ নিয়ে গেছি। আর এই হোস্টিং এর সাথে নতুন প্রাইমারি ডোমেইন অ্যাড করছি। করে আরেকটা সেকেন্ডারি ডোমেইন অ্যাড করতে যাব, সেটা অ্যাড হচ্ছিল না, ওই সেকেন্ডারি ডোমেইনটা নিয়ে সমস্যা। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা খুবই জটিল। তো আমি এই নেমসিপের লাইভ চ্যাটকে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো আমার সাথে অ্যাড করে রাখছিলাম। একজন যাওয়ার সময় বলতেছে আমার তো অফিস টাইম শেষ, আমি আরেকজনকে দিয়ে যাচ্ছি। ও আরেকজনকে দিয়ে যায়, আরেকজন এসে আবার পুরো মেসেজ করে, দেখে দেখে সাপোর্ট দেয়। ফাইনালি আমাকে এটা ওরা সলভ করে দিয়ে তারপরে আমার কাছ থেকে পজিটিভ রিভিউ নিয়ে তারপরে ওরা এখান থেকে বেরোচ্ছে। এতটা ভালো সাপোর্ট। হ্যাঁ, গোডারি থেকে অনেক কমে দামে ডোমেইন কিন্তু পাওয়া যায়। এখানে আমরা $9 দেখতেছি, গোডারিতে না আগে $1 দিয়ে ডোমেইন কেনা যেত, এখন মনে হয় $5 নেয়, $4.5 নেয়।
তো বিলিভ করেন, গোডেডিতে যদি আপনি একটা মেসেজ দেন, আপনি যে কবে রিপ্লাই পাবেন ওই মেসেজের আল্লাহ ভালো জানে। আপনি মানে 15 দিন পরেও রিপ্লাই পাইতে পারেন। আপনার একটা সমস্যার কথা লিখে ওদের বললে 15 দিন পরে আপনাকে বলতে পারে যে এরকম, হ্যাঁ কি হয়েছে কও। ওদের সাপোর্ট সিস্টেম এতটাই খারাপ। বা দেখা যাচ্ছে ডোমেইন অনেক সময় বিক্রি করে দেয়, ডোমেইন বিক্রি করে, আপনি ডোমেইন কিনে রাখছেন, ডোমেইনটার দাম মনে করেন অনেক বেশি, বা ডোমেইনটা অনেক চাহিদা সম্পন্ন একটা লোক, দেখবে আপনার ডোমেইন আর নাই, আপনার ডোমেইন বেচে দিচ্ছে চলে গেছে। গোডাডি এতটা খারাপ। তো এই দিক থেকে নেমচিপটা খুবই ভালো এবং আমার কাছে অনেক ভালো লাগে। আর আমরা তো নেমচিপে সাইন ইন করি, সাইন ইন করে দেখি। তো ডোমেইনটা কেনার জন্য জাস্ট আমরা যে এখান থেকে ডোমেইনের যে সার্চের অপশন আছে, এখান থেকে আমরা ডোমেইনটা সার্চ করে ডোমেইনটা কিনে নিতে পারবো। তো ডোমেইনটা কেনার পরে আমরা তো ডোমেইন কিনলাম, ডোমেইন কিনলেই কি আমাদের ওয়েবসাইট হয়ে যাবে? না, কখনোই তো হবে না। আমাদের কি লাগবে? ওয়েবসাইটটা রাখার জন্য একটা জায়গা লাগবে, তো বা একটা প্লেস লাগবে। ধরেন যে আমরা আহ, মনে করেন যে আমরা একটা খোলা জায়গা নিলাম, ঠিক আছে? তো ওই খোলা জায়গার মধ্যে আমরা মনে করেন একটা প্লট কিনছি। তো এই প্লট কিনে কি ওইখানে আমরা বাস করতে পারবো বলেন? আমরা এখানে থাকতে পারবো? আমাদের ওইখানে থাকতে আমরা খোলা আকাশের নিচে কিভাবে থাকবো? থাকতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের একটা সুন্দর বাসা লাগবে, আমাদের একটা সুন্দর জায়গা লাগবে যেখানে আসলে আমরা থাকতে পারবো, ঘুমাতে পারবো, থাকতে পারবো। তো ঠিক সেরকম হোস্টিং মানে ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা এরকম, যে আপনি ডোমেইনটা কিনলেন নামে আপনি মানে আপনি একটা প্লট বা একটা প্রপার্টি কিনলেন, কিন্তু কেনার পরে সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে। তো ব্যবহার করার জন্য আপনার কি লাগবে? একটা হোস্টিং লাগবে, একটা জায়গা লাগবে। আপনার ওয়েবসাইটের ডাটাগুলো জমা থাকবে কোথায়? আপনার ওয়েবসাইটের ডাটাগুলো কার কাছে থাকবে? কোন জায়গায় স্টোর থাকবে? কারণ আপনি ইমেজ দিচ্ছেন, আপনি ভিডিও দিচ্ছেন, এগুলো কি ডেটা না? আপনি কন্টেন্ট দিচ্ছেন, এগুলো তো ডাটা। ডাটাগুলো কোথায় জমা থাকবে? এই ডাটাগুলো জমা থাকবে হচ্ছে হোস্টিং এর মধ্যে, ঠিক আছে? হোস্টিং হচ্ছে সেই জায়গা বা সেই সার্ভার যেখানে আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো জমা থাকে। তো এখন প্রশ্ন উঠতে পারে যে কোন ডোমেইনের সাথে কোন হোস্টিং আমরা কিভাবে ব্যবহার করব? তো এই যে দেখেন আমাদের নেমচিপের এখানে একটা প্যাকেজ আছে, এটা হচ্ছে প্রায় $2 কাছাকাছি, হ্যাঁ। আহ, $2 কাছাকাছি পড়বে প্রায় পার মান্থ। তার মানে বছর পরে হচ্ছে প্রায় $24। সরি, বছর পরে এটা হচ্ছে মেবি $18, 18 পয়েন্ট সামথিং আসে এটাতে। তো 18 পয়েন্ট সামথিং হচ্ছে হোস্টিং এর দাম নেমচিপের। এখানে আপনি 20 GB SSD স্টোরেজ পাবেন। তো আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য 20 GB জায়গা পেয়ে যাচ্ছি। তার মানে কি আমাদের ওয়েবসাইটের সমস্ত ফাইল এখানে আমরা রাখতে পারবো। কারণ একটা ই কমার্স সাইট, একটা ই কমার্স সাইটে প্রচুর প্রোডাক্টের ইমেজ থাকে, প্রচুর প্রোডাক্টের নাম থাকে, প্রচুর প্রোডাক্টের ফাইল থাকে। সো ওই কমার্স সাইটটা যখন এই যে বাংলাদেশের যে হোস্টিং গুলো দেখেন না, 1 GB 2 GB করে হোস্টিং বিক্রি করে, এই সমস্ত সাইটে যখন হোস্ট করে তখন কি হয় জানেন? লোড নিতে পারে না, টানতে পারে না, বন্ধ হয়ে যায়। তো শুধুমাত্র এখানে এই জায়গাটাও কিন্তু বিষয় না, জায়গাটাও বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যে হোস্টিংটা আসলে নিচ্ছেন, আপনি যে হোস্টিংটা ব্যবহার করতেছেন, সেই হোস্টিং এর সার্ভার রেসপন্স টাইমটা কেমন, এবং সেই হোস্টিংটাতে ইউজার যদি বেশি ঢুকে তাহলে হোস্টিং এর সার্ভারটা ডাউন হবে কিনা, এটা একটা বড় বিষয়। কারণ আমাদের বাংলাদেশের ইয়েগুলো দেখবেন, সার্ভার গুলো দেখবেন, তাতে আমাদের ওই ন্যাশনাল ইউনিভার্সিটির সাইট, তারপরে আমাদের বিভিন্ন ভার্সিটির সাইট আছে, অনেক ভার্সিটির নাম বলবো না, তারপরে হচ্ছে আমাদের ইভেন ব্যাংকের সার্ভার পর্যন্ত ব্যস্ত থাকে, সার্ভার বিজি থাকে। সার্ভার বিজি থাকার জিনিস বলেন? সার্ভার কখনো বিজি থাকার জিনিস না। সার্ভার তো সার্ভারই, সার্ভার কেন বিজি থাকবে? তার মানে হচ্ছে ওরা লো কোয়ালিটি থার্ড ক্লাস হোস্টিং ব্যবহার করে, বুঝতে পারছেন? যে হোস্টিং গুলোর জায়গাও কম, এক, দুই হচ্ছে ওখানে কিছু ইউজার ঢুকলেই সেটা বন্ধ হয়ে যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে নিমসিপের এই হোস্টিং এর প্যাকেজটা কিনবেন। এখানে দেখেন আনমিটার্ড এসএসডি, এখানে কিন্তু আহ, আপনার নির্দিষ্ট কোনো জায়গা নাই, মানে আপনি যত খুশি মোটামুটি তত স্টোরেজ এখানে আপনি অ্যাজ ইউজুয়াল রাখতে পারবেন যতটুকু দরকার আপনার সাইটটা ফাস্ট করার জন্য। আপনি আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, একটা হোস্টিং এর মধ্যে অনেকগুলো ওয়েবসাইট রাখতে পারবেন। এখানে দেখেন আপনি শুধু 3টা ওয়েবসাইট রাখতে পারবেন। তার মানে আপনার একটা ডোমেইন কিনলে আপনি একটা হোস্টিং কিনলে 3টা ডোমেইন একটা হোস্টিং এর মধ্যে অ্যাড করতে পারবেন। বাট আমি বলবো যেটা করার দরকার নেই, কারণ একটা ডোমেইনের মধ্যে যখন একটা হোস্টিং এর মধ্যে যখন আমরা 3টা ডোমেইন রাখি, তখন এটা আসলে ইয়া হয়ে যায়, ভারী হয়ে যায়, হোস্টিংটা ভারী হয়ে যায়।
আমি যেমন আমার সাইটের জন্য 20 জিবি এসএসডি কিনে একটা সাইট ফেলায় রাখছি। আমি ওখানে দুটো সাইট আমি রাখি না, আমার নিজের যে পার্সোনাল ক্রিয়েটিভ সাইট, আমি দুইটা সাইট রাখি না। আমি চাইলে নিতে পারি, কারণ আমার দুইটা স্পেস এখন না থাকে, আমি রাখি না। মানে আমি জানি যে যখনই আমি আরো দুইটা অ্যাড করবো তখন আমার এটা স্পিডটা কমে যাবে। এখন পরবর্তীতে হয়তো আমি নেক্সট ইয়ারে আমি প্ল্যানটাকে চেঞ্জ করব, হোস্টিং প্ল্যান চেঞ্জ করে আমি তো আনলিমিটেডই চলে যাবো। আমার সাইডে ব্যাকআপ অনেক বেশি দরকার। তো দেখেন এটার মধ্যে আমরা কোনো ব্যাকআপ পাচ্ছি না, বাট আমরা অটো ব্যাকআপ পাচ্ছি প্রত্যেক মাসে। আমরা একটা ফ্রি ডোমেইন নেম পাবো, আমরা ফ্রি সিডিএন পাবো। সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো সিডিএন এর জন্য অনেক ভালো ভালো কিছু সাইট আছে, যেমন হচ্ছে ক্লাউডফেয়ার সিডিএন আছে। আর সবচেয়ে বেটার হচ্ছে গুগলের সিডিএনটা, cloud.google.com, হচ্ছে গুগল ক্লাউড। তো গুগল ক্লাউড যদি আপনারা কেউ ব্যবহার করে থাকেন, তাহলে আহ, আপনারা বুঝবেন যে গুগল ক্লাউডের কত কিছু আছে। গুগল ক্লাউডের মধ্যে সিডিএন আছে, গুগল ক্লাউডের মধ্যে ভিপিএস আছে, গুগল ক্লাউডের মধ্যে আপনার সব ধরনের অ্যাপস ইনস্টল করা যায়, ওখানে আলাদা হোস্টিং আছে, ওখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন, ওইখানে আপনি ভিপিএস কানেক্ট করতে পারবেন, ওইখানে আপনি ডাব্লিউপিএস হোস্টিং ব্যবহার করতে পারবেন। এভরিথিং গুগল ক্লাউডের দ্বারা করা যায়। এবং এই গুগল ক্লাউডের যে সার্ভারের যে ইঞ্জিনটা, এটা এত শক্তিশালী, বিলিভ করেন এত শক্তিশালী, এখানে যদি আপনি কোনো সাইট রাখেন, সাইটের লোডিং টাইম হবে কি জানেন? সাইটের লোডিং টাইম হবে সর্বোচ্চ। সো গুগল ক্লাউড আসলে এক ধরনের সিডিএম, ঠিক আছে? তো আহ, আর একটা ভালো সাইট আছে ক্লাউডফেয়ার। ক্লাউডফেয়ার একটা ভালো সিডিএন। তো এই যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, হ্যাঁ, সিডিএন। তো এই সিডিএনও আপনারা চাইলে আপনাদের সাইট হোস্ট করতে পারেন। মানে আপনার সাইটটা আপনার হোস্টিং এই থাকবে, কিন্তু আপনার যে কন্টেন্ট গুলো সেগুলো লোড নিবে হচ্ছে সিডিএন থেকে। ইভেন ক্লাউডফেয়ার ফ্রি এসএসএল ও প্রোভাইড করে। এখান থেকে যদিও বা আমরা নেমচিপে যখন একটা হোস্টিং এর প্যাকেজ নিই, প্রত্যেকটা প্যাকেজের সাথে আমরা ফ্রি এসএসএল পাই। তারপরে যখন তারপরে যদি কারোর এসএসএল না থাকে, সো এত টাকা দিয়ে এসএসএল না কিনলেও চলবে, আপনারা চাইলে ক্লাউডফেয়ারের সিডিএনটা, ক্লাউডফেয়ারের এসএসএল টা আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো ক্লাউডফেয়ার যেমন হচ্ছে সিডিএন, তেমন হচ্ছে ভালো এসএসএল এর জন্য। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক বড় বড় সাইট, অনেক বড় বড় সাইট কিন্তু গুগলের ক্লাউড সার্ভার ইউজ করে বা সিডিএন ব্যবহার করে। যেমন প্রথম আলোর কথাই বলি, প্রথম আলোর সাইটের সাইজ তো জানো যে কত বড় হবে, কয় এমবি হবে সাইট, অনেক বড় সাইট। সো প্রত্যেকদিন হাজার হাজার কন্টেন্ট আপলোড হচ্ছে, লাখ লাখ ভিজিটর সাইটে। সার্ভার কোনোদিন যদি ডাউন হয় প্রথম আলো, দ্বিতীয় দিন কি আর প্রথম আলোর সাইটে মানুষ ঢুকবে? ঢুকবে না। তখন ওই ইত্তেফাকের সাইটে ঢুকবে, তারপর হচ্ছে নয়া দিগন্তর সাইটে ঢুকবে। প্রথম আলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ মানুষের কাছে ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে যে ধুর, প্রথম আলোর সাইটে গেলে সাইট হচ্ছে লোড নেয় না, সাইট হচ্ছে সার্ভার বিজি দেখায়, বন্ধ হয়ে যায়। বিরক্ত হয়ে visit চলে যায়। তো প্রথম আলো তখন চিন্তা করবে কি, যে আমি দেখি এক কাজ করি, আমি সেই লেভেলের হোস্টিং ব্যবহার করি, সেই লেভেলের ক্লাউড সিডিএন ব্যবহার করি, সেই লেভেলের ক্লাউড সার্ভার ইউজ করি, যেখানে আমার সাইট কখনো বন্ধ হবে না, ঠিক আছে? তো তো ওদের মতো মানে ইয়ার জন্য কিন্তু এই গুগল ক্লাউডটা পারফেক্ট। গুগল ক্লাউডের পার ইয়ার মিনিমাম চার্জ হচ্ছে $300। এখানে আমরা হোস্টিং এর প্যাকেজ দেখতেছি কত, মাত্র $18 পার ইয়ার। আর এখানে চার্জ হচ্ছে $300 মিনিমাম পার ইয়ার। তাহলে বুঝতে পারতেছেন যে এটার সার্ভিসটা কেমন হবে। যেমন হচ্ছে অ্যামাজনের কথা বলি, অ্যামাজন কিন্তু কারোর সিডিএন ব্যবহার করে না। অ্যামাজনের নিজস্ব সিডিএন আছে, সবকিছু আছে। এবং অ্যামাজনের নিজস্ব এডাব্লিউএস হোস্টিং আছে, সবকিছু আছে। তো ওদের সাইটের কিন্তু ওই সার্ভার নিয়ে কোনো সমস্যা নেই। তো এরকম পৃথিবীর মধ্যে যারা বড় বড় কোম্পানি, ওরা কিন্তু বড় বড় সিডিএন ব্যবহার করে। যাই হোক, ওগুলো অনেক পরে কথা, এগুলো না বলি। আমি সিডিএনটা নিয়ে এত কথা বলে ফেললাম। তো এখানে আমরা নেমচিপের যে ফ্রি সিডিএনটা আছে, আমরা ফ্রি সিডিএনটা পেয়ে যাবো। সো আমাদের সাইটের কন্টেন্ট গুলো লোড নিতে আসলে খুব বেশি ঝামেলা হবে না, কারণ হোস্টিং এর উপরে আসলে ডিপেন্ড করে যে আপনার সাইটটা কতটুকু ফাস্ট হবে। তো যদি কেউ আরো ভালো হোস্টিং চান, যদি বলেন যে না আমি আরো ভালো হোস্টিং কিনতে চাই একদম চিপ রেটের মধ্যে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে ঠিক আছে, সাইট গ্রাউন্ড থেকে কিনে নেন। তো সাইট গ্রাউন্ডটা মোটামুটি ভালো আছে, সাইটগ্রাউন্ড.কম। সাইটগ্রাউন্ড.কম থেকে আপনারা হোস্টিংটা কিনতে পারবেন। এখানে ওয়েব হোস্টিং এর যে প্যাকেজটা আছে, ক্লাউড হোস্টিং আছে, এরাও ক্লাউড হোস্টিং সেল করে। আর ওয়ার্ডপ্রেসের জন্য শুধু আলাদা ওয়ার্ডপ্রেসের জন্য হোস্টিং পাবেন, বা শুধু ই-কমার্সের জন্য হোস্টিং কেনা যাবে।
তো আমরা ওয়েব হোস্টিং এর প্যাকেজটা যদি একটু দেখি প্রাইসটা, তাহলে আমরা দেখতে পারবো যে সাইট গ্রাউন্ডের হোস্টিং হচ্ছে $15 পার মান্থ, 40 GB স্পেস পাবো। ভালো, $15 পার মান্থ। আর ইয়ারলি কেমন হবে চার্জ? মেলা। ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে যদি আমরা $60 পার মান্থ দিয়ে কিনি, তাহলে আমাদের সাইটে 10,000 ভিজিটর পার মান্থ আমরা ইউজ করতে পারবো। সরি, 10,000 ভিজিট পার মান্থ হচ্ছে আমাদের কি বলে হুইস। তারপর হচ্ছে আমরা $15 দিয়ে যদি কিনি তাহলে 1 লাখ ভিজিটর মান্থ। আমাদের বাংলাদেশের হোস্টিং গুলো মনে হয় যে এরকম $4-5 দিয়ে পার মান্থ 10,000 ভিজিটর ঢুকলেই মনে হয় সাইট ডাউন হয়ে যায় এরকম অবস্থা। আমরা যেসব সাইট গুলো দেখি মেবি এরকমই হবে, এর চেয়ে নিম্নমানের হতে পারে। তো যাই হোক, একটা সাইট, সিম্পল সাইটের জন্য এটা একটা ভালো প্ল্যান। এটা সমস্যা না, আপনারা সাইট গ্রাউন্ডের হোস্টিং এর যে কোনো প্যাকেজ ব্যবহার করতে পারেন। এখানে এদের হোস্টিং এর মানে স্পিডটা অনেক ভালো। ঠিক আছে। রিসেন্টলি বলতে অনেকদিন হলেই সাইট গ্রাউন্ড খুব ভালো সার্ভিস দিচ্ছে। অথবা ব্লু হোস্ট ইউজ করতে পারেন, ব্লু হোস্টটাও ভালো। এটা আমার পছন্দের একটা সাইট, ব্লু হোস্ট। আর মেবি এদের $50 একটা প্যাকেজ আছে। ব্লু হোস্টের 3 ধরনের হোস্টিং হয়, একটা হচ্ছে শেয়ার্ড, একটা হচ্ছে ডেডিকেটেড, একটা হচ্ছে ভিপিএস। শেয়ার্ড হোস্টিং হচ্ছে যে একটা একটা পুরো হোস্টিং সার্ভার, ওই সার্ভারটা আপনার স্লাইস করে ভাগ করা থাকে, বুঝতে পারছেন? তো ভাগ করে আলাদা আলাদা সিপ্যানেল ক্রিয়েট করা থাকে। তো শেয়ার হোস্টিং এ আসলে খুব বেশি ঝামেলা নাই, তারপরেও একটু রিস্ক থেকে যায়। কারণ হচ্ছে শেয়ার হোস্টিং এ একটা আলাদা সমস্যা কি, যে আপনার যখন একটা ওয়েবসাইট আপনি খুলবেন, ওই সাইটের মধ্যে যদি কখনো সমস্যা হয়, তাহলে দেখবেন যে মানে বাকি ওই ওই শেয়ার হোস্টিং এর মধ্যে যতগুলো মানে হোস্টিং আছে সমস্ত হোস্টিং এর উপরে এফেক্ট করবে। মানে আপনি যে শেয়ার হোস্টিং এর আন্ডারে আছেন, ওই শেয়ার হোস্টিং এর আন্ডারে আরো অনেকগুলো হোস্টিং আছে বা আরো অনেকে ব্যবহার করতেছে। তো অন্য কারোর সাইটে যদি ডস অ্যাটাক হয়, অন্য কারোর সাইটে যদি এই ধরনের আহ, কি বলে মাইএসকিউএল ইনজেকশন পড়ে, তাহলে ওই সাইটের যে ইফেক্টটা আছে, ওটার যে ভাইরাসটা আছে, ওই ভাইরাসের ইফেক্টটা কিন্তু এই যতগুলো শেয়ার হোস্টিং এর আন্ডারে, যতগুলো শেয়ার হোস্টিং আছে এটার আন্ডারে, সমস্ত শেয়ার হোস্টিং এর উপরেই কিন্তু পড়তে পারে, সম্ভাবনা থেকে যায়। বুঝতে পারছেন? তো এই কারণে একটু রিস্কে থাকি। যদিও বা আমি আমি নিজেই হচ্ছে শেয়ার হোস্টিং ব্যবহার করতেছি। এটা হচ্ছে শেয়ার হোস্টিং প্যাকেজ, স্টেলার প্যাকেজ, শেয়ার হোস্টিং। অল ইউ নিড টু বিল্ড ইওর অন বিজনেস। তো আপনারা আরো ভালোভাবে জেনে নেবেন শেয়ার হোস্টিং কি, কিভাবে কাজ করে। তো এটাও শেয়ার হোস্টিং এর প্যাকেজ। তারপরে সমস্যা নাই আসলে, সবাই তো ব্যবহার করতেছে। হ্যাঁ, বাংলাদেশে বলেন যেখানে বলেন, সবাই তো ব্যবহার করতেছে শেয়ার হোস্টিং। তো সমস্যা যেহেতু হচ্ছে না। আর ডেডিকেটেড হচ্ছে যে শুধুমাত্র আপনারই আন্ডারে থাকবে এই হোস্টিং এরিয়াটা, সার্ভারটা। ওটা আর অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না, কোনো কিছুর সাথে কোনো কিছু রিলেটেড না। যা হবে সবকিছু আপনার উপর দিয়ে হবে, আপনি যদি কিছু করেন তাহলে সেটা। আর ভিপিএস তো জানেনই, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এটা আরো ভালো। এটা শেয়ার ডেডিকেট সবার চেয়ে ফাস্ট, দ্রুত লোড নেয়। এটার আবার দামও খুব বেশি। তো যাই হোক, আমরা একটু শেয়ার হোস্টিং এর প্যাকেজটা দেখি। এটাও ভালো। এটা এটা আমি আমার ক্লায়েন্টকে কিনে দিয়েছিলাম। এটা হচ্ছে টোটালি এক ইয়ারের জন্য প্রায় $50 মতো খরচ করছে। খুবই ভালো ব্লু হোস্টের। তো আপনারা এখান থেকে হোস্টিং করতে পারেন। তো আমি অনেক কিছু সম্বন্ধে আপনাদের কাছ থেকে ধারণা দিলাম, হোস্টিং কি, সিডিএন কি, ভিপিএস কি। তো সবকিছু সম্বন্ধে আইডিয়া দিলাম। ভিপিএস হচ্ছে যে ওই আমরা টোটালি আলাদা একটা সার্ভারই পেয়ে যাবো, সার্ভারের র্যাম রোম, মানে মোট কথা একটা পিসির মতো। হ্যাঁ, ওটারও র্যাম থাকবে, রোম থাকবে, ওটার এসএসডি থাকবে, হার্ড ডিস্ক থাকবে, সবকিছু। সেখান থেকে আমাদের সাইটটা লোড নেবে, সেটার একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকবে, সেই আইপি অ্যাড্রেসটা দিয়ে আমরা সবকিছু। তো আমরা যে নেমস্পেসের যে প্যাকেজটা ব্যবহার করছি ইউএস এর, আর যদি আমরা ইউকে এর সার্ভারটা ব্যবহার করি তাহলে আমাদের
এটার স্টেলার প্যাকেজটারই দাম অনেক বেশি পড়ে যেতেছে। $1 আরো যুক্ত হবে পার মান্থ। তখন আপনার সার্ভারটা বা আপনার হোস্টিং এর সার্ভারের আইপিটা হবে হচ্ছে ইউকে আইপি। যাই হোক, এখান থেকে হোস্টিংটা কিনতে হবে। এখান থেকে হোস্টিংটা যদি কিনেন, এটা কেনার পরে আমাদের ফাইনালি আমাদের ডোমেনের সাথে আমাদের হোস্টিংটাকে আমাদের অ্যাড করতে হবে। আমরা একটু দেখে আসি যে ডোমেনের সাথে হোস্টিংটা আমরা কিভাবে অ্যাড করতে হবে। তো আহ, মনে করেন যে এটা একটা ডোমেন, হ্যাঁ, channelDBI.com। এই ডোমেনটা, এটা আমরা হোস্টিং এর সাথে কিভাবে কানেক্ট করবো আমি বলি, একটু দেখাই দিচ্ছি। ডোমেনটা মনে হয় এক্সপায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, ডোমেনটা আরেকটা নেম ছিল অ্যাকাউন্ট আছে আমার কাছে। ধরেন এইটা, এই ডোমেনটা, হ্যাঁ, এই ডোমেনটা, এটা আমরা এটা একটা হোস্টিং এর সাথে কানেক্ট করতে চাচ্ছি। কিভাবে কানেক্ট? তো প্রথমে আপনি ডোমেইনটা যখন কিনবেন তখন আপনি ডোমেইনটার অ্যাক্সেস পেয়ে যাবেন। এই যে এইগুলো দেখে বুঝবেন যে আপনি ডোমেইনটার অ্যাক্সেস পাইছেন। তো এই ডোমেইনের মধ্যে দেখেন কয়েকটা জিনিস আছে আমাদের একটু জানা দরকার। যেহেতু আমরা আসলে একজন ডিজিটাল মার্কেটার হবো, হ্যাঁ, তো একজন ডিজিটাল মার্কেটারে কিন্তু অনেক নলেজ থাকতে হবে, অনেক কিছু সম্বন্ধে জানা হবে। যদিও এগুলো আপনার পার্ট না, এগুলো আপনার সেক্টর না, তারপর আপনাকে অনেক কিছু জানতে হবে। ঠিক আছে? Okay. তো দেখেন, প্রথমে এটা হচ্ছে আমাদের ভ্যালিডিটি সেকশন, তারপর এটা হচ্ছে আমাদের হুইসগার্ড সেকশন। হুইসগার্ড প্রোটেকশনটা সবসময় অন করে রাখবেন। তো হুইসগার্ড প্রোটেকশন অন কেন রাখবো বলেন তো? কারণ হচ্ছে যে একটা সাইট আছে, যে সাইটের নাম হচ্ছে হুয়ার.নেট অথবা হুইস.কম, হুইস.নেট আছে, হুইস.নেট। তো এই হুইস.নেট থেকে কিন্তু আপনি ডোমেইন, ডোমেইনের মালিককে এবং সে ডোমেইনটা কোথা থেকে কেনা, হ্যাঁ, ডোমেইনটা কবে কেনা, এভরিথিং কিন্তু আপনি হুইস.নেট থেকে দেখতে পারবেন। সো আমরা যখন এই হুইসগার্ডটা অন করে রাখবো, হ্যাঁ, এটা কিন্তু আমরা প্রথম বছর ফ্রি পাই। আমরা যখন ডোমেইনটা কিনি আমরা হুইসগার্ডটা কিন্তু ফ্রি পাই। সো হুইসগার্ডটা নেমসেলের সাথে দেয়। আমরা যখন এই প্রোটেকশনটা অন করে রাখবো তখন আমাদের এই ইনফরমেশনটা কিন্তু আপনি দেখতে পারবেন না বাইরে থেকে। বাট হুইসগার্ডটা যখন আপনি অফ রাখবেন আপনার ডোমেইনের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন। আপনি কোন কারণ ডোমেইন কেনার সময়, হোস্টিং কেনার সময় আপনারা খেয়াল করবেন যে আপনাদের কাছ থেকে বিলিং অ্যাড্রেস চাচ্ছে। ঠিক আছে? সো ওই পুরো বিলিং অ্যাড্রেসটা কিন্তু ডিটেলস শো করবে এই হুইসগার্ডে। দেখেন আমি এখানে ছাড়ি, আমার যে ডোমেইনটা এখানে আছে, ডোমেইনটা এখানে ছাড়তেছি। দেখেন এখানে হুইসগার্ডে কি দেখেন। এত সময় লাগে? ডোমেইন নাম হচ্ছে এটা, রেজিস্ট্রি আইডি হচ্ছে এটা, তারপর হচ্ছে রেজিস্টার হুইচ সার্ভার হচ্ছে নেমচিপ। অ্যাটলিস্ট এইটুকু তো ধরতে পারছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে বাকি যে অপশন গুলো দেখাবে সবকিছু নেমচিপের। আমাদের কোনো ডিটেলস এখানে দেখাবে না। আর নেমচিপের যে ডোমেইন নেম সার্ভার, এটা হচ্ছে ডোমেইনের নেম সার্ভার। প্রত্যেকটা হোস্টিং এরই আলাদা আলাদা নেম সার্ভার আছে। যদি আপনি গোডাডি থেকে হোস্টিং কেনেন তাহলে এরকম হবে dns1.godaddy.com, এরকম হবে। বাট নেমচিপের নেম সার্ভার গুলো এরকম dns1.registerservers.com, মানে রেজিস্টার সার্ভার বলতে এখানে নেমচিপ dns.com এরকম। ঠিক আছে? তো নেম সার্ভার গুলোর ফরম্যাট এখানে দিয়ে দিছে। বাট দেখেন আমার কোনো ইনফরমেশন এখানে আছে নাই।
এটুকু দেখতে পাচ্ছে যে ডোমেনটা কবে ক্রিয়েট করা হয়েছে, ডোমেনের আপডেট ডেট কবে, মানে ডোমেনটা কবে এক্সপায়ার হয়ে যাবে, এইগুলো দেখতে পাচ্ছি জাস্ট। এর বেশি কিছু না। ডোমেনের অনার কে, ডোমেন কোন কান্ট্রি থেকে কেনা হয়েছে, ডোমেনের মালিকের নাম কি, কোন অ্যাকাউন্ট থেকে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাট আপনি ভিজগার্ডটা যখন থাকবে না আপনার, তখন আপনার পুরো বিলিং ডিটেলস করার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো এই জন্য সবসময়, হ্যাঁ, সবসময় এই ভিজগার্ডটা দেখবেন যে অন আছে কিনা। ঠিক আছে? অন প্রোটেকশনটা অন করে দিবেন, অন করা আছে। যাই হোক, তো এই যে এটা হচ্ছে নেম সার্ভার। আমরা যখন একটা ডোমেইন কিনি, তো তখন আমাদের ডোমেইনটার নেম সার্ভার থাকে হচ্ছে বেসিক নেম সার্ভার, নেম হচ্ছে বেসিক ডিএনএস। তো আমরা এটাকে আহ, যদি হোস্টিং এর সাথে কানেক্ট করতে চাই তাহলে কিভাবে কানেক্ট করব? এখানে কথা আছে দুইটা। প্রথম কথা হচ্ছে যে আমার এই হোস্টিংটা, মানে আমি হোস্টিংটা কি এই নেমচিপ থেকে কিনেছি নাকি অন্য কোথাও থেকে কিনেছি? আমি কি ব্লু হোস্ট থেকে কিনেছি নাকি গোডাডি থেকে কিনেছি? যদি আমার এই হোস্টিংটাও নেমচিপ থেকে কেনা থাকে, আমার ডোমেইনটাও যদি নেমচিপ থেকে কেনা থাকে, তাহলে ডোমেইন আর হোস্টিং কানেক্ট করার জন্য আমাদের কিছু করতে হবে না, জাস্ট এই নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস এটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তারপর এখান থেকে ওকে দিলেই আমাদের ডিএনএস সার্ভারটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে? বাট আমাদের এই হোস্টিংটা যদি নেমচিপ থেকে না কেনা থাকে, তখন ডোমেইনটা হয়তো নেমচিপ থেকে কিনেছি, বাট হোস্টিংটা ধরেন আমি কিনলাম হচ্ছে ব্লু হোস্ট থেকে। তাহলে ব্লু হোস্ট থেকে আমি হোস্টিং কিনছি বা ডোমেইন নেম চেপে, তাহলে ডোমেইনের সাথে হোস্টিং আমি কানেক্ট করবো কিভাবে? কারণ আমার কিন্তু কানেক্ট করা লাগবে। কানেক্ট না করলে যতই বলেন সাইট কখনো আপনি লোড করাতে পারবেন না। সাইট কোনোদিনও লোড হবে না ডোমেইনের সাথে যদি হোস্টিং কানেক্ট না হয়। ঠিক আছে? বা সার্ভার, নেম সার্ভার যদি আপডেট না হয়, অনেক সময় ক্ষেত্র বিশেষে নেম সার্ভার আপডেট হতে 24 আওয়ারের মতো সময় লেগে যায়। আবার দেখা যাচ্ছে 5 মিনিটেই হয়ে যায়। ঠিক আছে? সো এটা কিন্তু বলা যায় না যে কতক্ষণ সময় লাগবে, বাট সচরাচর মোটামুটি আধা ঘন্টার মধ্যে আপনি কমপ্লিটলি আপনার সার্ভার চেঞ্জ দেখতে পারবেন। তো এখান থেকে আপনার হোস্টিং যদি অন্য কোম্পানি থেকে কেনা হয়, তাহলে এখান থেকে কাস্টম ডিএনএস সিলেক্ট করতে হবে, করে যে কোম্পানির হোস্টিং কিনছেন সেই কোম্পানির নেম সার্ভার গুলো এখানে বসিয়ে দিতে হবে। নেম সার্ভার গুলো দেখতে কেমন হয় এই যে এখানে দেখেন, এই যে বলা আছে dns1.registerserver.com। নেম সার্ভার গুলো দেখতে এরকম হয়। এখানে জাস্ট ওই কোন কোম্পানি সেই কোম্পানির নাম লেখা থাকবে। রেজিস্টার্ড সার্ভার মানে হচ্ছে সেই কোম্পানির নাম, এখানে সেই কোম্পানির নাম লেখা থাকবে। তো এখানে দুইটা ডিএনএস আছে, দুইটা ডিএনএস এখানে একে একে বসাই দিতে হবে। ঠিক আছে? তাহলে মনে করেন যে আপনার এই ডোমেইনের সাথে আপনি যেখানকার হোস্টিং কিনবেন না কেন সেই হোস্টিংটা কানেক্ট হয়ে যাবে। অনেকে আমরা বিটিসিএল থেকে ডোমেইন কিনি, বিটিসিএল থেকে আমরা হোস্টিং কিনি। তো আমরা কিন্তু ওই ডোমেইনের সাথে হোস্টিং অনেক সময় কানেক্ট করতে পারি না। ঠিক আছে? সো আমাদের এই মেম সার্ভারটা আমরা যখন বসাবো, তখন আমরা ওই বিটিসিএল এর ডোমেইনের ওইখানে যে আমরা ঠিক সেম ভাবে কাস্টম ডিএনএস এর মতো সার্ভারগুলো বসাবো। একটু জটিল আছে বিটিসিএল এর ওই .com.pd ডোমেইন গুলার প্রসেস একটু জটিল। নেমচিপের গুলো আসলে সবচেয়ে বেশি সহজ, একবারে পানির মতো সোজা। দেখা হোক, এটাকে আমি নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস দিচ্ছি, আর আমার হোস্টিংটা নেমচিপ থেকে নেওয়া। ওকে, তারপর দেখেন রিডাইরেক্ট ডোমেইন। আপনি চাইলে এই ডোমেইনটাকে অন্য কোনো কিছুর সাথে রিডাইরেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো রিডাইরেক্ট করার জন্য আবার এখানে নেমচিপ আগে খুব সহজেই এই ডোমেইনের সাথে আরেকটা ডোমেইন রিডাইরেক্ট করতে দিত, আর 2018 পরে নেমচিপ এখানে এটা আপডেট করে ফেলছে। এবং এখানে নেমচিপ বলছে যে না, এভাবে রিডাইরেক্ট হবে না, আমাদের রিডাইরেক্ট করতে গেলে আমাদের হচ্ছে ইয়ে করতে হবে, কি বলে, হোস্টিং থাকতে হবে। আপনাকে মাস্ট বি নেমচিপের হোস্টিং কিনতে হবে। হোস্টিং না কিনলে আপনি একটা ডোমেইনের সাথে আরেকটা ডোমেইন আপনি রিডাইরেক্ট করে রাখতে পারবেন না। যারা সিপিএ মার্কেটার তারা এই ধরনের কাজগুলো করতো। তারা এখান থেকে একটা ভালো নাম দিয়ে সুন্দর একটা .com ডোমেইন দিত। .com ডোমেইনের মধ্যে রিডাইরেক্ট ইউআরএল হিসাবে ওরা এই ধরনের অ্যাডাল্ট সাইটের লিংক বসায় দিত। তো মানুষ দেখতো যে ঠিকই আছে, এটা তো দেখতে ভালো, .com ডোমেইন খুব সুন্দর, ক্লিক করি, বিশ্বাস করে ক্লিক করতো, কিন্তু চলে যেত অ্যাডাল্ট সাইটে, রিডাইরেক্ট হয়ে অ্যাডাল্ট সাইটে চলে যেত। তো নেমসিপ এগুলো ঠেকানোর জন্য নেমসিপ বললো যে না, আমরা এইভাবে একবারে $5-7 $10 দিয়ে তুমি ডোমেইন কিনেই একবারে এটা করে ফেলতেছো, হবে না।
তোমাকে হোস্টিং কিনতে হয়। তো যখন এই হোস্টিং কেনার শর্ত দিয়ে দিল তখন এই জিনিসটা অনেকাংশে কমতেছে। ঠিক আছে? তো তখন ওরা দেখতেছে যে কি ব্যাপার, আমরা একটা ডোমেইনের সাথে একটা লিঙ্ক রিডাইরেক্ট করাতে গেলে তো আমাদের হোস্টিং কেনা লাগতেছে, তাহলে আমাদের এখানে প্রায় ৩,০০০ টাকার মতো আমাদের খরচ পড়ে যাচ্ছে এক রিডাইরেক্ট করাইতে। তখন ওরা এখান থেকে এই জিনিস করা বাদ দিচ্ছে। বাট গোডাডিতে কিন্তু এটা এখনো হয়। ঠিক আছে? গোডাডিতে আপনি যে কোনো ডোমেইন কিনে সেই ডোমেইনটা ফরওয়ার্ডিং করতে পারবেন, মানে আরেকটা ডোমেইনের সাথে এটাকে ফরওয়ার্ড করে দিতে পারবেন, এই গোডাডির ফরওয়ার্ডিং সিস্টেম। গোডাডিতে আবার কোনো হোস্টিং মন্টি কিছুই লাগে না, জাস্ট ওই $৪-৫ দিয়ে ডট কম ডোমেইন কিনে নিয়ে একবারে হেডাঘাট বসায়। বাট আমার কাছে গোডাডি বিন্দু পরিমাণে ভালো লাগে না। শুধু একটা সার্ভিস আমার কাছে ভালো লাগে, একটা সার্ভিস, অনলি একটা সার্ভিস। সেটা হচ্ছে গোডাডি থেকে এক্সপায়ার্ড ডোমেইন রিসার্চ করা যায়। গোডাডি থেকে এক্সপায়ার্ড ডোমেইন রিসার্চ করা যায়, এটা এক। ২ নম্বর হচ্ছে আমার গোডাডির ইয়ার সার্ভারটা ভালো লাগে, স্মার্ট লাইনটা ভালো লাগে। গোডাডি স্মার্ট লাইন, গোডাডি স্মার্ট লাইন কি আশা করি আপনারা জানেন, সার্চ করে দেখেন। গোডাডি স্মার্ট লাইন, গোডাডি স্মার্ট লাইন হচ্ছে এক ধরনের অ্যাপস, যে অ্যাপসের দ্বারা আপনি হচ্ছে একটা ফ্রি ফোন নাম্বার পাবেন। এই ফোন নাম্বার দিয়ে না পৃথিবীর সবকিছু করা যায়। গুগল ভয়েস খোলা যায়, এটা দিয়ে জিমেইল আইডি খোলা যায়, এটা দিয়ে এভরিথিং করা যায়। বুঝতে পারছেন? এবার একটা রিয়েল ইউএস এর ফোন নাম্বার আপনি পেতে পারেন এই গোডাডি স্মার্ট লাইন দ্বারা। এই স্মার্ট লাইনের এই নাম্বার দ্বারা আপনি নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট ফ্রিতে খুলতে পারবেন ১ মাসের জন্য। পরবর্তীতে আপনি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আবার আরেকটা নেটফ্লিক্স অ্যাকাউন্ট, তো এইভাবে গোডাডি স্মার্ট লাইন ব্যবহার করে এটা করা যায়। কিন্তু গোডাডির এই স্মার্ট লাইনের এই সেকেন্ড ফোন নাম্বারটা ব্যবহার করতে গেলে আপনাদের গোডাডির ১ মাসের ট্রায়াল কিনতে হবে। তো সেটার জন্য আপনাদের একটা ভালো মাস্টার কার্ড দরকার। তো এই মাস্টার কার্ড কোথা থেকে কিভাবে নেবেন সেগুলোর জন্য অনেক আলাদা ট্রিক্স আছে। তো এগুলো হয়তো আপনাদের এভাবে শেখানো হবে না, এগুলো খুব আপডেট, খুব সিক্রেট ট্রিক্স। বাট আপনাদেরকে আমি ওয়ে বলে দেবো, যদি কারোর জানার ইচ্ছা থাকে আমাকে মেসেজ দিন বা আমাকে নক করেন গ্রুপের মধ্যে, আমি বলে দেবো এটা কোথা থেকে করতে হবে। এখান থেকে সোর্সটা কাজে লেগে আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলছি, ডোমেইন, হোস্টিং, ফরওয়ার্ডিং, রিডাইরেক্ট। হ্যাঁ, 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 জি, আছে। হ্যাঁ, ৯টা বা সর্বোচ্চ ৯:৩০ বাজতে পারে। জুম, 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 জুমের মিটিং। আচ্ছা, তো যখন আমাদের ডোমেইনের সাথে হোস্টিংটা যখন কানেক্ট হয়ে যাবে তখন আমাদের দ্বিতীয় যে কাজটা থাকবে, সেটা হচ্ছে আমাদের হোস্টিং এ লগ ইন করা। ওকে? তো দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের হোস্টিং এ লগ ইন করা বা আমাদের হোস্টিং এর সি প্যানেলে ঢোকা। আমরা হোস্টিং এর সি প্যানেলে কিভাবে ঢুকবো আমি একটু দেখাই, এখান থেকেই ঢোকা যাবে। এটা ধরেন একটা হোস্টিং, হ্যাঁ, তো এই হোস্টিংটার এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করবো। এই যে স্টেলার হোস্টিং, এটা হচ্ছে হোস্টিং এর চিহ্ন। এই চিহ্নটা দেখে বুঝবেন যে এটার সাথে হোস্টিং আছে। এই চিহ্নটা না থাকলে বুঝবেন যে এটা হোস্টিং নাই। এখান থেকে ম্যানেজে ক্লিক করতে হবে, তারপরে যে গো টু সি প্যানেল ক্লিক করলে আমাদের কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। আমরা একটু কন্ট্রোল প্যানেল সম্বন্ধে জানি। কন্ট্রোল প্যানেল কি বা সি প্যানেল কি? তো এটা হচ্ছে সি প্যানেল। এই সি প্যানেলের মধ্যে আমাদের অনেক কিছু আছে। এটা হচ্ছে গুগল অ্যাপ, এটা হচ্ছে নেটফ্লিক্স এসএসএল, এটা হচ্ছে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার, এরকম অনেক কিছু আছে। তো আমরা হয়তো সব জিনিস জানবো না, আমাদের সবকিছু দরকারও নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফাইল ম্যানেজার, মানে আমাদের ওয়েবসাইটের ডেটাগুলো এই ফাইল ম্যানেজারের মধ্যে থাকবে। আমরা যে সাবডোমেইন গুলো খুলবো, যে ডোমেইন গুলো খুলবো, প্রত্যেকটি ডোমেইন সাবডোমেইনের ডাটা এখানে আছে।
এটা হচ্ছে এফটিপি কানেকশন বা এফটিপি অ্যাকাউন্ট। এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো আপনি চাইলে আপনার এই সি প্যানেলের ফাইল ম্যানেজারে আপনি এফটিপি দ্বারাও অ্যাক্সেস করতে পারবেন। তো এফটিপি দ্বারা অ্যাক্সেস করার জন্য আপনার একটা সফটওয়্যার লাগবে, এটার নাম হচ্ছে ফাইল জিলা। তো এই ফাইল জিলার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এখানে এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে কিন্তু আমরা এখানে আমাদের সি প্যানেলে অ্যাক্সেস করতে পারি আমাদের এই ফাইল ম্যানেজারে। ওকে, তারপর হচ্ছে আহ, এটা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের পিএসপি ডেটাবেজের চেঞ্জ গুলো করতে পারবেন। হ্যাঁ, আপনার সাইটের যে কি বলে ইউজার নেম পাসওয়ার্ড এবং ওয়ার্ডপ্রেসের যে সেকশন গুলো আছে প্রত্যেকটা সেকশন এখান থেকে এডিট করতে পারবেন। মাইস্কুয়েল ডাটাবেজ, এটাও একটা ডাটাবেজের ইয়ে। আপনারা যখন একটা ওয়েবসাইট খুলবেন প্রত্যেকটা ওয়েবসাইটের নামে আলাদা আলাদা ডেটাবেজ ক্রিয়েট হবে এবং সেই ডেটাবেজ গুলো এখানে জমা থাকে। তারপর এটা হচ্ছে সাইট পাবলিশার, এটা আমাদের এখন দরকার নেই। এটা হচ্ছে ডোমেইনস। এই ডোমেইনসটা হচ্ছে এখানে গিয়ে দেখতে পারবেন যে আপনার এই একটা হোস্টিং এর সাথে কয়টা ডোমেইন কানেক্ট করা। কারণ আমরা যখন আপনাদের মনে আছে কিনা, আমরা যখন হচ্ছে হোস্টিং এর প্যাকেজ দেখি নেমচিপে, তখন আমরা দেখছিলাম যে একটা হোস্টিং এর সাথে 20 জিবি স্টোরেজ পাওয়া যায় আর 3টা করে ডোমেইন অ্যাড করা যায়। সো আমরা এখানে দেখেন অলরেডি একটা ডোমেইন অ্যাড আছে, আরেকটা অ্যাড করছি, আমরা আরো দুইটা আরেকটা অ্যাড করতে পারবো, মানে এই দুইটা যোগ একটা, 3টা অ্যাড করতে পারবো। সো আপনার সাইটের মানে আপনার হোস্টিং এর মধ্যে কয়টা ডোমেইন কানেক্ট করা, এই ডোমেইনসে ক্লিক করে আপনি গিয়ে দেখতে পারবেন। আর নতুন কোনো ডোমেইন যদি আপনার এই হোস্টিং এর সাথে অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড অন ডোমেইনে ক্লিক করতে হবে। আচ্ছা, আর যদি সাবডোমেইন ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। সাবডোমেইন কি জানেনই তো, সামথিং ডট রুট ডোমেইন ডট কম, তাই না? এগুলোকে বলা হচ্ছে সাবডোমেইন ডট কম। যেমন ধরেন আমার সাইটটা ট্রেনিং ডট ক্রিয়েটিভ নিলয় ডট কম, এটা একটা সাবডোমেইন, তাই না? আমার রুট ডোমেইন হচ্ছে ক্রিয়েটিভ নিলয় ডট কম, আর ট্রেনিং ডট এটুকুকে আমরা বলতেছি হচ্ছে সাবডোমেইন। সো সাবডোমেইনটা থাকাও ভালো, সাবডোমেইনটা অনেক সময় অনেক কাজে লাগে। হ্যাঁ, তারপরে এগুলো আমাদের বেশি দরকার নাই। জোন এডিটরটা আমাদের দরকার আছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটের ভেতরে কোনো আহ, আমাদের ডোমেইনের যদি কোনো কিছু ভেরিফিকেশন করতে চাই তাহলে আমাদের এই জোন এডিটরটা দরকার হবে। এখানে বিভিন্ন ধরনের জোন এডিটরের রেকর্ড আছে, এ রেকর্ড, সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড। হ্যাঁ, তো এখানে আমাদের সচরাচর আসলে কোনো রেকর্ডই প্রয়োজন হবে না, আমাদের এক ধরনের রেকর্ডই দরকার হবে। সেই রেকর্ডের নাম হচ্ছে আমাদের টিএক্সটি রেকর্ড। এখানে একটু দেখাই, এই যে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি হচ্ছে টিএক্সটি রেকর্ড। তো এখান থেকে আমাদের জোনের নাম, এখানে আমাদের টিএক্সটি রেকর্ডের ভ্যালুটা বসাতে হবে, তারপর অ্যাড রেকর্ডে ক্লিক করতে হবে। তো এটা জাস্ট আপনাদেরকে দেখায় রাখলাম, এটা আপনার মনে রাখবেন। কারণ আমরা যখন আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে ভেরিফাই করতে যাব তখন ডোমেইন ভেরিফাই এর সময় আমাদের এই টিএক্সটি রেকর্ড আমাদের ভেরিফাই করতে হবে। বুঝতে পারছেন? তো বা ডোমেইন ভেরিফাই করতে হবে, গুগলের কাছে আমাদের ডোমেইন ভেরিফাই করতে হবে। ডোমেইন ভেরিফাই করতে গেলে আমাদের এই টিএক্সটি রেকর্ডের দ্বারা ভেরিফাই করতে হবে। সো এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা একবারে মাথায় রাখবেন, মনে রাখবেন যে জোন এডিটর থেকে আমরা টিএক্সটি রেকর্ড ক্রিয়েট করব এবং সেই টিএক্সটি রেকর্ডের মধ্যে আমরা আমাদের সেই ভেরিফিকেশনের কোডটা দিয়ে আমরা ভেরিফাই করব। শুধুমাত্র যে আমরা গুগল সার্চ কনসোল ভেরিফাই করব তা না, আমরা ট্যাগ ম্যানেজারও ভেরিফাই করতে পারি। তারপরে হচ্ছে আমাদের ডোমেইনটাকে আমরা গুগল সুইটের সাথে বা জি সুইটের সাথে কানেক্ট করার সময় আমাদের টিএক্সটি ভেরিফাই করা লাগতে পারে। জি সুইট কি আপনারা জানেন? জি সুইট হচ্ছে গুগলের পেইড ভার্সন, গুগল মেইলের পেইড ভার্সন। আমরা যখন একটা বিজনেস মেইল খুলি সেই বিজনেস মেইলটাকে আমরা যদি কখনো জিমেইল থেকে লোড করতে চাই তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে জি সুইট। জি সুইটের দ্বারা লোড করতে হবে। এই জি সুইটের মনে হয় প্রাইসিং আছে, ভালোই প্রাইসিং না, এরা মোটামুটি 14 দিনের জন্য ফ্রি ট্রায়াল পাওয়া যায়। এছাড়া আর কিছু পাওয়া যায় না। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। না, আরেকটু আরেকটু আমি আজকে রাজশাহী যা সব দিয়ে আসলাম, আমার এটিএম এ আছে রে। আচ্ছা, আমি এটা এটিএম, হ্যাঁ হ্যাঁ, আমি এটিএম থেকে উঠাই দিতে পারবো। ওকে,
ওকে, আমি এটিএম থেকে উঠাই দিব তোমার, ঠিক আছে? আমি আসার সময় এটিএম থেকে উঠাই নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, 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 ঠিক আছে। তো জি সুইট হচ্ছে গুগল মেইলের একটা পেইড ভার্সন, যেটার দ্বারা আমরা আমাদের বিজনেস মেইলকে জিমেলের সাথে কানেক্ট করে ইউজ করতে পারি। তো এটা 14 দিনের ট্রায়াল আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। জি সুইট ভেরিফাই করতে গেলে আমাদের এই জোন এডিটরের কাজ থাকে, এবং আরো অনেক অনেক ক্ষেত্রে আমাদের এই টিএক্সটি ভেরিফিকেশনের কাজ হয়। ডোমেইনের অনারশিপ ভেরিফাই করতে বলে অনেক জায়গায়, গুগলের ফিচার গুলোতে আমাদের ইউজ করতে পারে, ঠিক আছে? তো এগুলো আমরা একটু ভালোভাবে জানার চেষ্টা করবো। মানে, আচ্ছা, তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের ইমেল। এখান থেকে আমরা আমাদের সাইটের জন্য ইমেল গুলো ক্রিয়েট করতে পারবো। তো এগুলো কি সেই বিজনেস ইমেল বলে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সেই বিজনেস ইমেল। আমরা দেখি, যেমন আমার আমার ইমেলটা হচ্ছে info@creativenila.com, support@creativenila.com, তারপর হচ্ছে admin@creativenila.com, তাই না? এই প্রত্যেকটা বিজনেস মেইলই হচ্ছে এই ইমেল সেকশন থেকে খোলা। তো এখান থেকে এগুলোকে খুলতে হয়। আমি একটু দেখাই এগুলো কিভাবে খুলতে হয়, বিজনেস মেইল গুলো। এগুলো খোলার রুলস কি, এগুলো খোলার নিয়ম কি, খুবই ইজি, একবার পানির মতো সোজা। হ্যাঁ, এখানে দেখেন একটা খোলা আছে me@fuadwahid.com। এখান থেকে আমি আরেকটা বিজনেস মেইল খুলে দেখাই আপনাকে। এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করতে হবে, তারপর এখানে ডোমেইনের নামটা আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন, কারণ আপনার সাইটের মধ্যে 2-4টা ডোমেইন থাকতে পারে, তাই না? তো আমি এখান থেকে একটা ডোমেইন সিলেক্ট করবো। এখান থেকে আমি নাম দিলাম ধরেন যে ইনফো। হ্যাঁ, ইনফো। তাহলে এই যে info@ আমার সেই domain.com হয়ে গেল। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। এখান থেকে আমি যেকোনো একটা পাসওয়ার্ড বসাই দিচ্ছি এখানে, হ্যাঁ? অথবা পাসওয়ার্ডটা এখান থেকে জেনারেট করাও যাবে, হ্যাঁ? জেনারেট করা যাবে। জেনারেট করার পরে এখান থেকে জাস্ট এই ইমেলটার স্পেস কেমন হবে এটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ওকে? তাহলে পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন এই যে আমাদের এখানে একটা মেইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে চেক মেইলে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের এখানে একটা সুন্দর ইমেল ড্যাশবোর্ড চলে আসছে, এবং আপনি এই মেইলটাকে সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। আপনি এই মেইল দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন, এই মেইল দিয়ে টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন, এই মেইল দিয়ে এভরিথিং করতে পারবেন। মানে জিমেইল দিয়ে যা যা হয়, মানে এক গুগলের ফিচার ব্যবহার করা ছাড়া আর কি। এই মেইল দিয়ে আবার গুগলের ফিচার ব্যবহার করতে গেলে আপনার এই মেইলটাকে জি সুইটের সাথে কানেক্ট করতে হবে। আচ্ছা দেখেন তো, এখানে দুই ধরনের ইনবক্সের ফিচার আছে। সো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি প্রথমটাই সিলেক্ট করতেছি, জাস্ট ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। আমি ডাবল ক্লিক করলাম। এখানে ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে আমাদের ইমেলের, এটা হচ্ছে আমাদের ইমেলের ইনবক্স। তো আমরা আমাদের মেইল অ্যাড্রেসে, যেটা আমাদের মেইল অ্যাড্রেস, এই মেইল অ্যাড্রেসটা আমরা ব্যবহার করে আমরা যে কাজগুলো করব, সমস্ত মেইলের ভেরিফিকেশন কোড আমাদের এখানে আসবে, ঠিক আছে? তো একটা হোস্টিং কিনলে আমাদের আসলে সুবিধা এটাই, যে আমরা আমাদের মতো করে অনেকগুলো মেইল ব্যবহার করতে পারবো। তো কয়টা মেইল ব্যবহার করতে পারবো আমরা এখানে, এখানে বলা আছে আমরা maybe এখানে 50টা মেইল ব্যবহার করতে পারবো। সরি, 30টা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবো, ঠিক আছে? সো এইরকম 30টা ইমেল আমরা একটা হোস্টিং থেকে খুলতে পারবো। তো 30টা ইমেল খুললে জাস্ট আপনার অনেক কিছু, আসলে এত লাগে না, বুঝতে পারছেন? 4-5টার বেশি হয় না। ওই info@, support@, তারপরে হচ্ছে contact@, এরকমই 4-5টা থাকে, এর বেশি থাকে না। admin@, এর বেশি আসলে কেউ করেও না, এর জন্য হয় না, ঠিক আছে? যাই হোক, আমি আপনাদের একবারে মেইল খুলেও দেখাই দিলাম মেইল গুলো কিভাবে খুলতে হয়, কিভাবে করতে হয়। তারপরে হচ্ছে আমাদের আহ আচ্ছা, সাবডোমেইন ক্রিয়েট করা দেখায়, হ্যাঁ? এখান থেকে সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করা যায়, হ্যাঁ, একটু শিখাই দিই। এখানে সাবডোমেইন ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে যে আপনি এখানে ধরুন একটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি আরেকটা ক্রিয়েট করে দেখাই। তো আপনি সাবডোমেইন আসলে যে কোনো ডোমেইনকে সিলেক্ট করে করতে পারবেন। আপনার হোস্টিং এ যদি 3টা ডোমেইন অ্যাড করা থাকে, আপনি 3টা ডোমেইনের মধ্যে যে কোনো ডোমেইন সিলেক্ট করে আপনি সাবডোমেইন করতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন আমি এখানে টেস্ট নিচ্ছি, টেস্ট ডট, ডোমেইনটা সিলেক্ট করলাম, ধরেন এই ডোমেইনটা টেস্ট ডট সামথিং ডট কম, অটোমেটিক্যালি এখানে হয়ে গেছে। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, দেখেন আপনার এখানে একটা সাবডোমেইন খোলা হয়ে গেল। এটা 10 সেকেন্ড 20 সেকেন্ড লাগে।
সাবডোমেন খুলে গেছে, ঠিক আছে। আমরা গো ব্যাক করি, এই যে এখানে সাবডোমেন চলে আসলো page.something.com। এখন আমরা এই সাবডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো, এটার মধ্যে আমরা একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবো। মানে এতটাই ইজি এই কাজগুলো। আচ্ছা, তারপর এটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট ফরওয়ার্ডার, ইমেল ফরওয়ার্ডিং করা যায়, ইমেল রাউটিং করা যায়। এখানে সবকিছু করতে পারবেন এটার মধ্যে থেকে। তারপরে এটা হচ্ছে ম্যাট্রিক্স, আপনার সাইটের টোটাল মানে এই সি প্যানেলের টোটাল ভিজিটর কেমন আছে হাবিজাবি এগুলো দেখতে পারবেন। সিকিউরিটি সেকশন হচ্ছে এসএসএইচ অ্যাক্সেস। এসএসএইচ অ্যাক্সেসটা হচ্ছে আপনার এটা মনে হচ্ছে সম্ভবত ভুলে গেছি, সিকিউর সকেট সেল মনে হয় সম্ভবত হবে। তো এই এসএসএইচ অ্যাক্সেস হচ্ছে আসলে মূলত এফটিপির মতো এক ধরনের অ্যাক্সেস। এসএসএইচ দ্বারা আপনি এই পুরো সি প্যানেল অ্যাক্সেস করতে পারবেন। এসএসএইচটা আসলে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে গুগল ক্লাউডের মধ্যে। তো গুগল ক্লাউডে ওই এসএসএইচ ছাড়া আসলে অ্যাক্সেস করাই যায় না। তো এখানে হোস্টিং ফাইল সবকিছু এসএসএইচ দিয়ে অ্যাক্সেস করতে হয়। যাই হোক, এগুলো আপনাদের কাছে এখন অনেক কঠিন মনে হতে পারে, আমি এগুলো আপনাদের সামনে এখন আলোচনা করতেছিও না। হ্যাঁ, আপনারা যখন একবারে সবকিছু নিজেরা শিখে যাবেন তখন হয়তো বা এই ব্যাপারগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোথায় কি আছে। তো এখন আমি এগুলা বলতে যে আপনাদের কাছে ভয়ে ধরাতে চাই না। হ্যাঁ, তবে দেখেন এই নিচের দিকে সফটওয়্যার সেকশনটা আমাদের জরুরি, জাস্ট এখানে আমি দেখানো শেষ করে দিব। এই সফটওয়্যার সেকশনের মধ্যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যার ক্লাস, এটা আমাদের জরুরি, আর কিছু দরকার নেই এখানে। বাট আপনার যদি সাইটটা পাইথন অ্যাপের মধ্যে দিতে পারেন, পিএসপি ভার্সনে যদি সাইটটা নিতে চান, নোট.জেএস এ যদি নিতে চান, মোট কথা এটা হচ্ছে আপনার এগুলো দেখতে পাচ্ছেন এক একটা সিএমএস এর সফটওয়্যার। আপনি আপনার সাইটটাকে যে সিএমএস এ কনভার্ট করতে চান এখান থেকে সেই সিএমএস এ আসলে এটাকে কনভার্ট করে। তো আমরা এখান থেকে এটাকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার সফটওয়্যার ক্লাস সিলেক্ট করলাম, কারণ আমরা হচ্ছে এটাকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে যাচ্ছি। তো আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আমরা তখন দেখছিলাম যে wordpress.com এ যায়, তাই না? তো ওই ওয়ার্ডপ্রেস আর এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে অনেক তফাৎ আছে। আমরা ওই wordpress.com এ যায় যে সাইটটা দেখছি ওটা একটা ফ্রি সাইট ছিল, কিন্তু এখন আমরা যেটা ইনস্টল করছি এটা একটা রিয়েল ওয়ার্ডপ্রেস সাইট। এখানে আমাদের কোনো কিছু করতে কোনো বাধা নাই, আমরা এটার মধ্যে যা কিছু তাই করতে পারি, আমাদের ইচ্ছা মতো সবকিছু করতে পারি। এখান থেকে জাস্ট ইনস্টল আমরা ক্লিক করব, ইনস্টলে ক্লিক করে আসলে আমরা কোন ডোমেইনের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করব। একটু আগে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করলাম, সেই সাবডোমেইনটা এখানে সিলেক্ট করলাম। খেয়াল করবেন এখানে কোনো ডিরেক্টরি যেন না দেওয়া থাকে, ডিরেক্টরিটা অটোটাইম ব্ল্যাঙ্ক রাখবেন, আর ভার্সনটা যা আছে তাই। তারপর এখান থেকে সাইটের নামটা আর সাইটের ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিবেন অবশ্যই। তো এখানে আসলে আমি কিছুই দিচ্ছি না, কারণ এটা আসলে আমার একটা টেস্ট। সো আপনারা, আমরা একটু মিউট করি, আমরা একটু মিউট করি। তো আপনারা অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় আপনাদের ওয়েবসাইটের নাম বা টাইটেল, এটা কিন্তু সাইটের টাইটেল এবং সাইটের ট্যাগলাইনটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ইউজার নেম, এখান থেকে পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে নেবেন। এই পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, এটা যেন ভুলেন না, এটা ভুললে কিন্তু সমস্যা। এটা ভুললে কিন্তু যদি এই মেইলে আপনার মানে নোটিফিকেশন না আনতে পারেন তাহলে আপনার কিন্তু হচ্ছে ইয়ে করতে হবে, সি প্যানেলে গিয়ে পিএসপি মাই অ্যাডমিন থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। সো এখানে অনেক ঝামেলা আছে, এমডি5 টাইপ সিলেক্ট করে মেলা কিছু করা লাগে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আসবেন, আসার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ যা আছে থাক, সবকিছু ইনস্টল, এখানে কোনো থিম টিম সিলেক্ট করার দরকার নাই, ডিরেক্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, করলে এই সাইটের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। 10 থেকে 20 সেকেন্ড লাগে সর্বোচ্চ, হয়ে গেছে। তারপর এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইউআরএল। এই ইউআরএল আমাদের ঢুকলে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো একটু আগে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দেখলাম ওই ইউজার নেম পাসওয়ার্ডটা বসা এখানে লগ ইন করলেই হয়ে যাবে। তো এখানে প্রাইভেসি রুটটা দেখাচ্ছে কারণ আমরা এই সাইটের সাথে এসএসএলটা অ্যাড করিনি। তো আমি আপনাদেরকে এসএসএল ফ্রি এসএসএল কিভাবে অ্যাড করতে হয় আমি আপনাদেরকে শিখাই দিব নেক্সট ক্লাসে। তো দেখেন আমরা ফ্রি যে ওয়ার্ডপ্রেসটা দেখছিলাম ড্যাশবোর্ডটা দেখতে কিন্তু কিছুটা সেরকমই, তাই না? কিন্তু এখানে কিছু এক্সট্রা জিনিস আমরা পাচ্ছি না এবং অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে প্লাগইনে অ্যাড নিউ প্লাগইনের অপশন পাইছি, কিন্তু ওই ফ্রি সাইটের মধ্যে কিন্তু অ্যাড নিউ প্লাগইনের অপশন ছিল না এবং আমরা কোনো প্লাগইন অ্যাড করতে পারতাম না। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমরা যদি থিমে যাই, দেখেন এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো থিম এখানে আমরা আপলোড করতে পারছি,
পছন্দ মতো থিম আমরা এখানে আপলোড করতে পারতেছি, এবং এখানে অ্যাড নিউ থিমের অপশন আছে, বাট ওই ফ্রিটাতে কিন্তু ছিল না। তো যাই হোক, এটা আমি আপনাদের এই ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নেক্সটে দিয়ে দিবনি আপনাদের গ্রুপে। হ্যাঁ, আমি এই সাইটের অ্যাক্সেসটা আপনাদেরকে আমি দিয়ে দিব। তো এখন আপনারা যেটা করবেন, সেটা হলো যে হ্যালো, হ্যাঁ, জি বলুন। জি 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 আসে, আমাকে অনেকে এসইওর কাজের জন্য বলে, তো এই সাইটটার এসইওর কাজের জন্য আমাকে বলতেছে, আমি সাইটটা একটু অ্যানালাইসিস করতেছিলাম এবং ওনার সাথে কথা বলতেছিলাম, কারণ এসইওর প্রজেক্টটা পাওয়া আসলে খুব জরুরি। যদি আমি বাংলাদেশের মানুষের কাজ খুব কম করি, এর কাজ আমি বেশি নিতে চাই না। বাংলাদেশের মানুষ কাজে পেমেন্ট নিয়ে খুব ঝামেলা করে, প্রচুর পরিমাণে ঝামেলা করে পেমেন্ট নিয়ে। আচ্ছা, যাই হোক, তো এই যে দেখেন, এখান থেকে আমরা থিম চেঞ্জ করতে পারবো, আমরা সবকিছু করতে পারবো অ্যাপিয়ারেন্স এর মধ্যে, এবং এখানে আমরা যা যা দেখছিলাম মোটামুটি এখানে সবকিছুই আছে। হ্যাঁ, এক্সট্রা এটা প্লাগইন সেকশন আছে। তো আমি আপনাদের দুইটা কাজ দিব বাসায়। হ্যাঁ, তো একটা প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আপনারা ইউটিউবে, আমি আপনাদেরকে একটা চ্যানেল সাজেস্ট করতেছি। এই চ্যানেলটা হচ্ছে, আহ, আমি আসলে ওনারে চিনিও না, আমি যার চ্যানেলটা আপনাদের সাজেস্ট করতেছি ওনাকে ওনাকে আমি আসলে চিনিও না। তো তারপরেও আমি ওনার ভিডিও আপনাদেরকে দিচ্ছি, কারণ ওনার ওই ভিডিওগুলো একটু ভালো। হ্যাঁ, ওই ভিডিওগুলো দেখে অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে শেখা যাবে। তো আপনারা এটা একটু দেখবেন। ওনার নাম হচ্ছে আরিফ ফুরকন। ওনার চ্যানেলের নাম হচ্ছে এবিসি আইটি পার্ক। ঠিক আছে, তো এখানে দেখুন ওয়ার্ডপ্রেসের উপরে বাংলা টিউটোরিয়াল আছে। ঠিক আছে, এবিসি, আমার নেট কেন স্লো হলো এখন হঠাৎ করে? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের পরের কাজ। এখন ইনস্ট্যান্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস.কম এই সাইটে সবাই অ্যাকাউন্ট খুলবেন। এখন এই ক্লাসের শেষ এই 45 মিনিট আপনারা ওয়ার্ডপ্রেস.কম অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে অ্যাকাউন্টে খোলার পরে এখানে আপনারা সবাই, আমি যেভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বের করে দিলাম ঠিক সেম ভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমাকে বের করে দেখাবেন। ঠিক আছে, সো আমি আরিফ ফুরকানের ওই ওয়ার্ডপ্রেসের ভিডিও লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা এখন করবেন, বাট আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে লোকাল হোস্ট থেকে কিভাবে কাজ করবেন সেই লোকাল হোস্টের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো এটা লোড নিচ্ছে না, আমি এখন পরেই দিব না আপনাদেরকে এই লোকাল হোস্টের ভিডিওগুলো। ওটা দিয়ে আপনারা, আমি যেভাবে এভাবে পেইড ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম সেম ভাবে আপনারা লোকাল হোস্ট থেকে ইনস্টল দিবেন এবং সবকিছু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সবকিছু এভাবে ব্যবহার করতে পারবেন। আর এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ফ্রি ওয়ার্ডপ্রেস থেকে ইনস্ট্যান্ট আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সেটআপ দিবেন, দিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন যে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডের মধ্যে কি কি থাকে, জাস্ট একবার দেখে চোখ বুলায় চলে আসবেন, এটুকু আপনাদের কাজ। এই ওয়ার্ডপ্রেস.কম এ যেয়ে একটা ওয়েবসাইট, আপনারা ফ্রি ওয়েবসাইট এখানে খুলবেন, খোলার পরে এই ডাব্লিউপি অ্যাডমিনে যাবেন, গিয়ে আপনারা একটা ড্যাশবোর্ড যখন পেয়ে যাবেন, এই ড্যাশবোর্ডটার মধ্যে একটু ভেতরে ঢুকে দেখবেন যে কি কি ফিচার আছে, জাস্ট এটুকুই আপনাদের কাজ। কারণ ওই ফিচার গুলো যদি আপনাদের না দেখা থাকে, না মুখস্থ থাকে, পরের দিন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে অনেকেই অনেক কিছু মনে হবে নতুন, প্লাগ ইন কি মনেই পড়বে না নেক্সট দিন। ঠিক আছে, তো এটা আপনারা এখনই করবেন ক্লাসের মধ্যে, এবং আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাবেন সবাই যে আমি যে ড্যাশবোর্ডের মধ্যে আছি। এইভাবে স্ক্রিনশট দিয়ে সবাই ফেসবুক গ্রুপে স্ক্রিনশট আপলোড করবেন, এইভাবে স্ক্রিনশট দিয়ে ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা আপলোড করে দিবেন এই স্ক্রিনশট। ঠিক আছে, আমি সবার দেখতে চাই। এখানে কয়জন আছি ক্লাসে? আমরা 8 জন ক্লাসে আছি, আমরা 8 জনই এটা দিব। জি বলেন, বলেন। আপনার, আপনি এটাও করেন, কারণ এটা এটা আমাদের হচ্ছে ব্যাকলিংকের কাজ করতে গেলে এটা আমাদের লাগবে। সো এটা কিভাবে করে, ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ফ্রি সাইট কিভাবে খোলে অ্যাটলিস্ট শিখে রাখেন। তাহলে হবে কি, আমরা অপেজ ইসিওর কাজ করতে গেলে আমাদের এই জিনিসগুলো দরকার হবে। তো বুঝতে পারছেন, যদি এটা ফ্রি সাইট ওয়ার্ডপ্রেসের, এটার মধ্যে আসলে কিছুই নাই, একবারে কিছুই নাই, কিন্তু ড্যাশবোর্ডটা কেমন সেটা তো দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে সবাই ড্যাশবোর্ডটা কেমন সেটা দেখেন, আর কিচ্ছু করা লাগবে না। লোকাল হোস্ট থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দেয় এটা আমি আপনাদের ভিডিও রাত্রে গ্রুপে
লিংক দিব, ওই গ্রুপটা দেখে আপনারা এরকম একবারে একটা জেনুইন ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে ফেলবেন লোকাল হোস্টের দ্বারা। আপনাদের পিসিতে জাস্ট অ্যাপাচি সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে, অ্যাপাচি যে সার্ভারটা ওটা ইনস্টল দিয়ে অ্যাপাচির মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারের যে হার্ড ডিস্কটা এটা ব্যবহার করে আপনারা লোকাল ডিস্ক বানায় ফেলতে পারবেন। জ্যাম্প আসলে ওইটাই, অ্যাপাচির কথাই আমি বলতেছি, অ্যাপাচি। হ্যাঁ, জ্যাম্প মানে কি, জ্যাম্প তো অ্যাপাচি সার্ভারের মাধ্যমে চলে, তাই না? আমি আসলে অ্যাপাচিটা বলে ফেলছি সিএস এর ভাষায়, সিএস এর ভাষায় বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে। না 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 না, একই জিনিস, জ্যাম্প অ্যাপাচি সার্ভারই ব্যবহার করে, এটা জ্যাম্পই হবে, ঠিকই বলছেন। ফাইল জিলোটাও ইনস্টল করে রাখেন আপনাদের কাজে।